আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবেশ রসায়নের 3 নাম্বার পর্বে। আমরা অল ইন ওয়ান সিরিজে আজকে পরিবেশ রসায়নের 3 নাম্বার পর্ব দেখব এবং 3 নাম্বার পর্বে আমরা আরও 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক দেখব। তুমি যদি এই টোটাল চ্যাপ্টার থেকে সিকিউ এর জন্য 2টা টপিক বাছাই করো, সেই 2টা টপিক আজকে আমরা পড়ব। যেই 2টা টপিক থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে, বোর্ড পরীক্ষাতে সবচেয়ে বেশি আসতে দেখা যায়, এখান থেকে এমসিকিউ আসতে দেখা যায়, সব মিলিয়ে এই অংশটার গুরুত্ব অনেক বেশি। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য একটা খুবই ইফেক্টিভ ক্লাস হবে। যারা যারা ইতিমধ্যে জয়েন করে ফেলছো তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে জানিয়ে দাও। আর হচ্ছে যে আমরা চলো আজকের ক্লাসটা শুরু করি। ইনশাল্লাহ আজকের ক্লাসে আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র একবারে আমরা কভার করে ফেলবো। ওকে, সো আজকে আমরা কি কি টপিক দেখব? মেইনলি আমরা আজকে গ্রাহামের ব্যাপন সূত্র দেখব এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র দেখব। এই 2টা টপিক আমরা আজকে এক ক্লাসে কভার করব। সো ইনশাল্লাহ আজকের ক্লাসটি করলেই তোমার এই 2টা টপিক একদম A to Z কভার হয়ে যাবে। সো দেরি না করে আমরা শুরু করব। সো তোমরা কে কোথা থেকে জয়েন করছো একটু জানাতে পারো। তোমাদের সাথে একটু ইন্টারাকশন করলে তোমাদেরও মন ভালো হয়, আমারও মন ভালো হয়। তোমরা যারা যারা আমাকে সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সো আজকের ক্লাসটাতে আমরা মেইনলি তোমার হচ্ছে যে 2টা টপিক বিশেষ করে দেখব। সেই 2টা টপিকের প্রথম টপিক থাকবে হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র এবং আরেকটা থাকবে হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই 2টা টপিককে আমরা একদম ভেঙে ভেঙে A to Z বোঝানোর চেষ্টা করব। যা যা লাগবে A to Z ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। সো ইনশাল্লাহ এই 2টা টপিক থেকে তোমার যেন কোনো প্রবলেম না থাকে সেটা একটু তুমি আজকের ক্লাসে ক্লিয়ার করে নিবা। আর হচ্ছে যে তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে আগে আগেই জানাবা, ইনশাল্লাহ আমি কভার করে দেওয়ার ট্রাই করব। প্রথমে আসো গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে আমরা শুরু করি। আমাদের প্রথমেই বুঝতে হবে গ্রাহামের ব্যাপন সূত্র কি জিনিস, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে কি কি আসে এগুলো আমরা ধাপে ধাপে দেখবো। আগে ব্যাপন সূত্র কি জিনিস সেটা দেখবো। সো ব্যাপন সূত্র দেখার আগে আমাদের ব্যাপনের বেসিক সংজ্ঞাটা একটু রিমাইন্ড করে আসতে হবে। আমরা 9-10 থেকেই ব্যাপন শিখেছিলাম। যদি তুমি মনে করতে পারো তাহলে দেখবা যে আমরা ব্যাপন শিখেছিলাম। ব্যাপন মানে হচ্ছে এমন ছিল যে উচ্চ ঘনত্বের কোনো গ্যাস, ধরো এই জায়গাতে অনেক বেশি উচ্চ ঘনত্বের গ্যাস আছে, এই উচ্চ ঘনত্বের গ্যাসগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে যদি প্রবাহিত হয়, মানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাবে স্বতঃস্ফূর্তভাবে, এরকম যদি ঘটে তখন সেটাকে আমরা ব্যাপন বলতাম। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে স্বতঃস্ফূর্তভাবে, মানে একা একা, এবং উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, এরকম যদি ঘটে সেটাকে আমরা ব্যাপন বলছি। এখন এই যে ব্যাপন ঘটে, এই ব্যাপন ঘটাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, বিভিন্নভাবে প্রকাশ করা যায়। সেই প্রকাশভঙ্গি এবং টোটাল এই ব্যাপনকে ক্যালকুলেশন করে আমাদের বিজ্ঞানী গ্রাহাম একটা ফর্মুলা দিছে। সেই ফর্মুলাগুলো থেকে আমরা বিভিন্নভাবে ব্যাপনকে ক্যালকুলেশন করতে পারবো। সেই জিনিসপত্রগুলোই আমরা আজকে ক্লাসে শিখবো। সো ব্যাপনের বেসিক সংজ্ঞা তো আমরা জানি, ব্যাপনের বেসিক সংজ্ঞা নিয়ে আমাদের প্রবলেম নেই। আমাদের যেটা মেইনলি শেখা লাগবে সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রে গ্রাহাম বলছেটা কি, গ্রাহামের ব্যাপন সূত্রে গ্রাহাম বলছেটা কি সেটা বেসিক্যালি শেখা লাগবে। সো গ্রাহামের ব্যাপন সূত্রে গ্রাহাম বেসিক্যালি আণবিক ভর এবং ঘনত্ব এই 2টা জিনিস নিয়ে কথা বলে। আণবিক ভর, এটা একটু মাথায় রাখবো প্রথমেই, যে গ্রাহামের ব্যাপন সূত্রে গ্রাহাম আণবিক ভর এবং ঘনত্ব এই 2টা জিনিস নিয়ে কথা বলে। তো গ্রাহাম বলছে যে কোনো একটি গ্যাসের ব্যাপন হার সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাপন হার। খেয়াল করো, আর মানে হচ্ছে ব্যাপন হার। তো ব্যাপন হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এখন ব্যাপন হার বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। ব্যাপন হার বলতে বোঝাচ্ছে, ধরো এই জায়গাতে আমাদের একটা ঘর আছে বা চেম্বার আছে, এই চেম্বার বা ঘরের ভিতরে এই কোণায় একটু গ্যাস ছেড়ে দিলা, এই গ্যাসটা আস্তে আস্তে প্রবাহিত হয়ে পুরা ঘরে ছড়িয়ে যাবে না? পুরা ঘরে ছড়িয়ে যাবে। তো ধরো এই গ্যাসের কণাগুলা এই জায়গা থেকে এই জায়গায় ছড়িয়ে গেল, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় যাইতে একটা x দূরত্ব অতিক্রম করলো। তো এই জায়গা থেকে এই জায়গায় যাইতে তো তার সময় লাগবে, তাই না? সো সে যদি t সময়ে x দূরত্ব অতিক্রম করে তাহলে একক সময়ে সে অতিক্রম করবে x ডিভাইডেড বাই t দূরত্ব। এই যে x ডিভাইডেড বাই t দূরত্ব, এইটাকে r দিয়ে প্রকাশ করা হয়।
এই আরটাই হচ্ছে আমার ব্যাপন হার। তাহলে ব্যাপন হার মানে কি? ব্যাপন হার মানে হচ্ছে একক সময়ে গ্যাসটা কতটুকু দূরত্ব যাচ্ছে বা একক সময়ে গ্যাসটা কোথায় যাচ্ছে সেটাকে আমরা ব্যাপন হার বলতে পারবো। সো এই ব্যাপন হারকে ইংলিশে আমরা হচ্ছে রেট অফ ডিফিউশন বলেও চিহ্নিত করতে পারি। দেখো ব্যাপন হারকে বা আরকে আমরা ইংলিশে রেট অফ ডিফিউশনও বলতে পারি, রেট অফ ডিফিউশন। ওকে, এইটা হচ্ছে আমাদের ব্যাপন হার। এখন এই ব্যাপন হার সম্পর্কে আমাদের বিজ্ঞানী গ্রাহাম বলতেছে যে যদি আমরা এই ব্যাপন হারটা বের করার সময় এই জায়গাতে টেম্পারেচার এবং প্রেসার এই দুইটা জিনিসকে নির্দিষ্ট রাখি, এই জায়গাতে আমরা যদি টেম্পারেচার এবং প্রেসার এই দুইটা জিনিসকে নির্দিষ্ট রাখি তাহলে ব্যাপন হারের সাথে আণবিক ভর এবং ঘনত্বের সম্পর্ক বের করতে পারবো। তাহলে আণবিক ভর এবং ঘনত্বের সম্পর্ক কি? আগে আমরা বাংলা লেখার আগে আমরা একটু সম্পর্কটা দেখব। তো বিজ্ঞানী গ্রাহাম বলতেছে কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে প্রথম সূত্র। এইটা হচ্ছে প্রথম সূত্র, কোন একটি গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার যদি আমি আণবিক ভরের জায়গায় ঘনত্ব নিয়ে কাজ করি তাহলে কোন একটি গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এম দিয়ে আণবিক ভর বুঝাই আর ডি দিয়ে ঘনত্ব বুঝাই। আমরা আগেই দেখে আসছি এম মানে হচ্ছে আমাদের আণবিক ভর, ডি মানে হচ্ছে আমাদের ঘনত্ব। তাহলে দেখো আমরা মুখস্থ করব এম আণবিক ভর, ডি ঘনত্ব। কোন একটি গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, কোন একটি গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বাট এই দুইটা সম্পর্ক লেখার আগে আমাদের এই যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ এই কথাটা অবশ্যই লিখে নিতে হবে। তাহলে আমরা যখন ফর্মুলা লিখবো তখন এভাবে বলবো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, এভাবে লিখবা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কোন গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এভাবে বাংলায় লেখা শিখতে হবে। বুঝতে পারছো? তো এই যে লেখাটা দেখো ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, লেখাটা কিন্তু আমরা সরাসরি এখান থেকেও দেখে লিখতে পারতেছি। বাট এখান থেকে দেখে লেখার পাশাপাশি আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা সবসময় এখান থেকে দেখে লেখার পাশাপাশি দুইটা ওয়ার্ডকে সবসময় এক্সট্রা নিব। সেটা কি? একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা আর একটা হচ্ছে নির্দিষ্ট চাপ। এই দুইটা কথা যদি আমি না লিখি তাহলে আমার এই ফর্মুলা কখনোই খাটবে না। চাপ এবং তাপমাত্রাকে নির্দিষ্ট রাখলেই কেবলমাত্র আণবিক ভর তোমার হচ্ছে যে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে, ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমরা একটা লিখে দেখিয়ে দিলাম, এই যে একটা লিখে দেখিয়ে দিলাম, এইটার উপর ডিপেন্ড করে তুমি এটাও লিখতে পারবে আশা করি। এটার জন্য কি লিখবা? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র। এই সূত্রটা আমার এমসিকিউ এর জন্য লাগবে, এই সূত্রটাও আমার এমসিকিউ এর জন্য লাগবে। এখন এমসিকিউ এর জন্য কিভাবে লাগবে সেটা আমরা এখন একটু আস্তে আস্তে দেখার চেষ্টা করব। প্রথম সূত্রে আসি। এই সূত্রটা এমসিকিউ তে কিভাবে দিবে? দেখো এমসিকিউ তে দিবে r ইকুয়ালস টু, আমরা এখান থেকে সমানুপাতিক তুলে দিয়ে কে লিখতে পারবো 1/√m, এটা পাবো আমরা। এবার দেখো আর গুণ করলে √m ইন্টু আর ইকুয়ালস টু আমরা কে পাই, তাই না? √m ইন্টু আর ইকুয়ালস টু আমরা কে পাই। এবার দেখো যদি আমরা এই জায়গায় দুইটা রাশির গুণফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট পাই, খেয়াল করো এখানে আমরা দুইটা রাশির গুণফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট পাচ্ছি। দুইটা রাশির গুণফল ইকুয়ালস টু যদি আমরা কনস্ট্যান্ট পাই তাহলে আমরা আলাদা আলাদা রাশির গুণফল, যেমন দেখো √m1 r1 এভাবে মাঝখানে গুণ চিহ্ন দিলাম ইকুয়ালস টু √m2 ইন্টু r2 এভাবে লিখতে পারি। √m1 r1 ইকুয়ালস টু √m2 r2 এভাবে লিখতে পারি কিনা বলো? তাহলে দুইটা আলাদা আলাদা রাশির গুণফল ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এভাবে আলাদা আলাদা ভাবে লিখতে পারি। ওকে, এই যে জিনিসটা লিখলাম এটা আমাদের কোথায় আসবে? এটা আসবে আমাদের এমসিকিউতে।
বলবে নিচের কোনটি সঠিক, তো এই রাশিটা আমাদের জানতে হবে। এবার খেয়াল করো এই রাশিটার আরেকটা রূপ আছে যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে r1 ডিভাইডেড বাই r2 ইকুয়ালস টু রুটের নিচে m2 ডিভাইডেড বাই m1। এই রাশিটাও আমাদের এমসিকিউতে লাগবে, পাশাপাশি আমরা বিভিন্ন ম্যাথ করতে ব্যবহার করব। এই রাশিটাকে আমরা কিভাবে লিখছি দেখো, যেহেতু আমাদের আণবিক ভর আর ব্যাপন হার দুইটার মাঝখানে সম্পর্ক ব্যস্তানুপাতিক, আণবিক ভর আর তোমার হচ্ছে ব্যাপন হার সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে একটা আরেকটার উল্টা, তাহলে উপরেরটার সাথে এই কোনাকুনি নিচেরটার সম্পর্ক, নিচেরটার সাথে কোনাকুনি উপরেরটার সম্পর্ক, মানে r1 বাই r2 হলে রুটের নিচে m2 বাই m1 হবে। কেন m2 বাই m1 হবে? বিকজ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা উপরে ডান সাইডে এটা নিচে, এটা নিচে তোমার ডান সাইডে এটা উপরে, বুঝতে পারছো? সো এটা আর গুণের কারণে হবে, এবং ফর্মুলাটা এভাবেই তুমি কি করবা, প্র্যাকটিস করবা, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। এই যেমন ধরো 25 ব্যাচের সবাই বলতেছে প্রশ্ন কঠিন, প্রশ্ন কঠিন। এর কারণ কি জানো? আমাদের মতো টিচাররা যারা পড়াইছে আমরা কিন্তু পড়াই ফেলছি, আমরা একদম সুন্দর মতো A to Z তোমাদেরকে পড়িয়ে গুছিয়ে দিচ্ছি, বাট তোমার কাজ এই সব ক্লাসগুলা করার পরে খাতা কলমে বারবার লিখে লিখে প্র্যাকটিস করা, প্রত্যেকটা জিনিস লিখে লিখে প্র্যাকটিস করা, পর্যাপ্ত পরিমাণ লিখে লিখে প্র্যাকটিস করা। তুমি যদি সেটা না করো তাহলে প্রবলেম কি হবে বলো তো? তাহলে প্রবলেম হবে তোমার কাছে সবকিছু মনে হবে তুমি পারো, বাট পরীক্ষার হলে যে দেখবা যে তোমার সব কমন, বাট তুমি একটাও লিখে আসতে পারতেছো না। দ্যাটস দ্য প্রবলেম। সব পারো, তুমি সব জানো, সব দেখছো, সব কিছু ক্লাসে শিখছো, বাট তুমি নিজে প্র্যাকটিস করো না, এই জন্য খাতায় লিখে আসতে পারো না। সো এই জন্য তোমাদের বারবার এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু সব দেখাই দিচ্ছি কোনটা লিখে প্র্যাকটিস করতে হবে, কোনটা কিভাবে প্র্যাকটিস করতে হবে। তো এইটা এমসিকিউ আসে, এটা এমসিকিউ আসে, বুঝছো? এইগুলো সব এমসিকিউতে আসে। এবার আসো আমরা যদি সেম ভাবে এই অংশটা নিয়েই এই যে ঘনত্বের ফর্মুলাটা নিয়ে কাজ করি, তাহলে ঘনত্বের ফর্মুলার ক্ষেত্রেও r ইকুয়ালস টু ফর্মুলা আসবে k ইন্টু 1/√d। এটা দেখো ঘনত্বের ফর্মুলা কি আসবে, r ইকুয়ালস টু k ইন্টু 1/√d। এই যে r ইকুয়ালস টু k ইন্টু 1/√d ফর্মুলা আসলো, এই ফর্মুলা থেকে আমরা আবারও r ইন্টু √d ইকুয়ালস টু কি পাচ্ছি, k পাচ্ছি। পাচ্ছি কিনা বলো? r ইন্টু √d ইকুয়ালস টু কি পাচ্ছি, k পাচ্ছি। এইবারটা খেয়াল করো, এখানে আবারও r1 ইন্টু রুটের নিচে d1 ইকুয়ালস টু r2 ইন্টু রুটের নিচে d2, এটা লেখা যায়। ওকে, লিখে ফেললাম। এখন যদি আমরা এই অংশ লিখতে পারি তাহলে আবারও আমরা ওই আগের মতো r1 বাই r2 ইকুয়ালস টু রুটের নিচে d2 বাই d1 এটা লিখতে পারি, d2 বাই d1 এটা লিখতে পারি। তো এখানে যা কিছু লিখছি এই প্রত্যেকটা অংশ আমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। কি ব্যাপার, আমার বোর্ড কি হ্যাং করলো নাকি? একটু একটাই মুড কাজ করতেছে। ওকে, দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ, এবার কাজ করছে। ওকে, ও এখানে একটা মাসি বসে আছে, বুঝছো? এই মাসিটার জন্য একটা মাসি এসে বসছে, স্টুডিওতে মাসি আছে, এই মাসিটা এসে বসছে, মাসিটার জন্য হচ্ছে তোমার বোর্ড হ্যাং করছিল। কেমন হলো, কাজ করে না কেন? এই মাসিটার জন্য, বুঝছো? এই দেখো ব্যাপন পড়াইতে পড়াইতে দেখো নিঃসরণ নিঃসরণ দেখাই দিলাম, রুম স্প্রে আছে, নিঃসরণ করে দিছি। নিঃসরণের পরে হবে হচ্ছে ব্যাপন। এবার আসো তাহলে আমরা যেখানে ছিলাম, এবার আমরা একটু কথা বলি। দেখো এই যে অংশটা আছে যদি আমরা দেখি, ওকে আসো এবার দেখি। তো এখানে প্রত্যেকটা ফর্মুলা আমাদের লাগবে হচ্ছে এমসিকিউ এর জন্য, প্রত্যেকটা ফর্মুলা আমাদের কিসের জন্য লাগবে, এমসিকিউ এর জন্য লাগবে। এই যে অংশটা এটা আমরা যখন এমসিকিউ এর জন্য পড়ছি, এখন আমরা আলাদা করে আরেকটা এমসিকিউ ট্রিক শিখব। একটা কি এমসিকিউ ট্রিক শিখব, এমসিকিউ ট্রিক। এখান থেকে এই ব্যাপন হার থেকে এই এমসিকিউ ট্রিকটা আমাদের খুব আসে, সো এটা আমাদের ভালো করে শিখতে হবে। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করো। আমাদের যেহেতু ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর যত বাড়ে ব্যাপন হার তত কমে, আণবিক ভর যত কমে ব্যাপন হার তত বাড়ে। তার মানে আণবিক ভর, খেয়াল করো, ব্যাপন হার এটার সাথে আণবিক ভরের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আণবিক ভরের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক।
তো এইটা থেকে একটা এমসিকিউ ট্রিক বের করা যায়। ধরো তোমাকে যদি প্রশ্ন করে নিচের কোনটির ব্যাপন হার বেশি, নিচের কোনটির হ্যাঁ ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি। তো এখন আমাদের অপশনে দিয়ে দিল কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, তারপর হচ্ছে মিথেন, তারপরে ডি নাম্বারে দিল হচ্ছে হাইড্রোজেন। এইবারটা একটু বের করার চেষ্টা করো। প্রথমে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে আমাদের 44, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে আমাদের 28, মিথেনের আণবিক ভর কত 16, হাইড্রোজেনের আণবিক ভর দেখো 2। তাহলে দেখো ব্যাপন হার যখন বেশি বলছে, ব্যাপন হার যখন বেশি বলছে, তাহলে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক। হার বেশি মানে আণবিক ভর কম, হার বেশি মানে আণবিক ভর কম। তাহলে যদি আমার আণবিক ভর কম হয় তাহলে হার বেশি হবে। তাহলে এই চারটার ভিতরে আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেন হবে হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেন কি হবে আমার কারেক্ট আনসার হবে। হোয়াই? কারণ আমার আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি। যদি এমন বলতো কোনটির ব্যাপন হার সবচেয়ে কম, কম বললে আমার আণবিক ভর বেশি হতো। তাহলে দেখো এই চারটার ভিতরে সবচেয়ে বেশি আণবিক ভর তখন কে? কার্বন ডাইঅক্সাইড। তখন আমার কারেক্ট অ্যান্সার হইতো কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো কম বললে বেশি, বেশি বললে কম, এটা মাথায় রাখবো। কম বললে বেশি, বেশি বললে কম। এইটার মাধ্যমে দেখবা অনেকগুলো এমসিকিউ ট্রিক আসে। এছাড়া আমার কখনো কখনো বলতে পারে নিচের কোন দুটি গ্যাসের ব্যাপন হার সমান, তাহলে আণবিক ভর সমান হলে ব্যাপন হার সমান হবে। এবার এই জায়গাতে একটু ট্রিকটা লিখে নাও, আণবিক ভর সমান ইকুয়ালস টু ব্যাপন হার সমান। ঠিক আছে? তাহলে আণবিক ভর যদি সমান হয় তাহলে ব্যাপন হার সমান হবে। যেমন ধরো আমরা যদি দেখি কার্বন মনোঅক্সাইড, এখানে যদি তুমি হিসাব করো কার্বন মনোঅক্সাইডের কার্বন 6 12, অক্সিজেন 8 16, টোটাল মিলে 28 আসে। তারপর হচ্ছে নাইট্রোজেনে ক্যালকুলেশন করলে দেখবা 14 2 28 আসে। তাহলে এই দুইটা গ্যাসের ক্ষেত্রে খেয়াল করো আমাদের ব্যাপন হার কিসের সমান? ব্যাপন হার তোমার হচ্ছে যে দুইটার ব্যাপন হার সমান, বিকজ দুইটার আণবিক ভরই সমান। তাহলে এরকম আলাদা আলাদা গ্যাসের আণবিক ভর যদি সমান হয় তাহলে তার ব্যাপন হার সমান হবে। এই যে দুইটা এমসিকিউ দেখালাম, তুমি যখন এমসিকিউ সলভ ক্লাস দেখবা, আমি এমসিকিউ সলভ ক্লাস দিয়ে দিব তোমাদের, মেইন বইয়ের সব এমসিকিউ গুলা সলভ ক্লাস দিয়ে দিব। বুঝতে পারছো? মেইন বইয়ের সমস্ত এমসিকিউ যেগুলো আছে এগুলার একটা ওয়ান শট ক্লাসের মাধ্যমে সলভ করা আছে, এটা তোমাদের দিয়ে দিব, এটা তোমরা করে নিতে পারবা। সো মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস করলে এই চ্যাপ্টারটা একবারে কভার হয়ে যাবে। ওকে, সো ওটা হচ্ছে আমাদের একটা ওয়ান শট ক্লাস থাকবে, ওটা দিয়ে দিব তোমাদের, অলরেডি করা আছে, ক্লাসটা নেওয়া আছে, তোমাদের আপলোড দিয়ে দিব। তাহলে এর ভিতরে দেখবা গাদা গাদা এমসিকিউ আছে, এই দুইটা ট্রিকের উপর অ্যাপ্লাই করেই হবে। ওকে, সো এই জায়গা থেকে আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা যদি একটু খেয়াল করি, আমরা যে ফর্মুলাগুলো নিছি এই ফর্মুলাগুলোর দিকে একটু খেয়াল করি। দেখো আমাদের গ্রাহামের ব্যাপন সূত্রে আমরা R1/R2 ইকুয়ালস টু, প্রথমে আমরা আণবিক ভর নিয়ে কাজ করছি, M2 ডিভাইডেড বাই M1, তাই না? M2 ডিভাইডেড বাই M1 ইকুয়ালস টু আমরা ঘনত্ব নিয়ে কাজ করছি, সেটা কত? D2 ডিভাইডেড বাই D1। একটা হচ্ছে M2 ডিভাইডেড বাই M1 আর একটা হচ্ছে D2 ডিভাইডেড বাই D1। তো এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা থেকে ইজিলি কিছু ম্যাথ করা যায়, এই তিনটা ফর্মুলা থেকে ইজিলি কিছু ম্যাথ করা যায়। যেমন ধরো আমরা যদি একটা সিম্পল ম্যাথ দেখি, যে ম্যাথটা আমাদের এই ফর্মুলা থেকে ইজিলি মিলবে। আমি একটু ম্যাথটা তুলি, একদম সিম্পল ম্যাথ, ঠিক আছে? আমি এখন করাই দিচ্ছি, মেইন বইয়ের ম্যাথ আসবে, এই ম্যাথগুলাই আসবে, এমসিকিউতে দিয়ে দেবে, তারপরে বোর্ড পরীক্ষায় পাবা। তো তোমাকে শিখতে হবে। বলছে দেখো একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার বা অজানা গ্যাসের ব্যাপন হার, অজানা একটি, আমার সাথে সাথে তুলো, গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের, অ্যামোনিয়া তো আমাদের জানা, অ্যামোনিয়া গ্যাসের, বারবার করে ফেলছি কেন, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ। ঠিক আছে? অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ। এবার বলছে যে অজানা গ্যাসের আণবিক ভর বের করো, অজানা
গ্যাসের আণবিক ভর কত, আণবিক ভর কত। এটা খুব এমসিকিউতে আসে, আবার মাঝে মাঝে সিকিউতেও দিয়ে দেয়। তো খেয়াল করো এখানে আমাদের একটা হচ্ছে অজানা গ্যাস, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে অজানা গ্যাস, আর একটা হচ্ছে আমাদের জানা গ্যাস। তাহলে অজানা গ্যাস যেটা আছে তার আণবিক ভর, এইটাকে যদি আমরা ধরি তাহলে অজানা গ্যাসের আণবিক ভর m1, m1 ইকুয়ালস টু সাপোজ ধরে নিলাম আমরা x, আমরা এটা জানি না। আর জানা গ্যাস m2, m2 এর ক্ষেত্রে আণবিক ভর ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে অ্যামোনিয়া, m অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর NH3 হচ্ছে অ্যামোনিয়া, NH4 হচ্ছে অ্যামোনিয়াম, NH3 হচ্ছে অ্যামোনিয়া। তাহলে দেখো এখানে কত আসবে, নাইট্রোজেন 7 14 14 আর 3 আসবে হচ্ছে হাইড্রোজেন, টোটাল মিলে আসবে হচ্ছে 17। এবার দেখো তোমার এই অজানা গ্যাসের জন্য তোমার হচ্ছে ব্যাপন হার আমরা R1 ধরলাম, R1 ধরলাম, আর জানা গ্যাসের ব্যাপন হার এটাকে আমরা R2 ধরলাম। তাহলে খেয়াল করো আমাদের বলছে অজানা গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ। তাহলে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার R2, এইটাকে যদি আমরা R ধরি, অ্যামোনিয়া গ্যাসের জন্য আমরা ব্যাপন হার R ধরি, তাহলে অজানা গ্যাসের ব্যাপন হার R1 2.92 ইন্টু R এটা আসে, তাই না? 2.92 ইন্টু R এটা আসে। তাহলে খেয়াল করো এইটা যদি R হয় এটা হবে 2.92 R, যেহেতু এটা 2.92 গুণ। কথাটা কোথায়, কথাটা দেখো এই জায়গাতে খেয়াল করতে হবে যে একটি গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ। তাহলে অ্যামোনিয়া গ্যাসের জন্য যেটা ব্যাপন হার, এটার জন্য এটা অ্যামোনিয়া গ্যাস, এইটার ব্যাপন হারের 2.92 গুণ করলে প্রথম গ্যাসের হয়। এইবারটা আমরা ফর্মুলাতে আসবো, এই যে অংশটা করছি না, এই অংশটা থেকে এখন আমরা আসবো কোথায়, ফর্মুলাতে। ফর্মুলা আমাদের R1/R2 ইকুয়ালস টু রুটের নিচে m2/m1। এবার খেয়াল করো আমরা R1 এর যে ভ্যালু সেটা কত পাচ্ছি, 2.92 R। আচ্ছা R2 এর ভ্যালু কত পাচ্ছি, শুধু R। ওকে, এবার m এর নিচে দেখো রুটের নিচে m2 এর ভ্যালু আমার অলরেডি 17 দেয়া আছে, m1 এর যে ভ্যালু ওটা আমার x দেয়া আছে। খেয়াল করে দেখো এখান থেকে আর গুণ করলে এটা কেটে যায়, ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আনলে 17 ডিভাইডেড বাই x, 17 ডিভাইডেড বাই x, রুট এই সাইডে এসে গুণ হয়ে যায় 2.92 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমি x ইকুয়ালস টু পাই, আর গুণ করলে 17 ডিভাইডেড বাই 2.92 এর স্কোয়ার, 17 ডিভাইডেড বাই 2.92 এর স্কোয়ার। তাহলে এইটা ক্যালকুলেশন করলে সব মিলায় আমাদের 2 আসে, সব মিলে আমাদের রেজাল্ট কত আসে, 2 আসে। তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি হচ্ছে 2 পাবা। ওকে, এখানে 144 যে বলছো, 144 যে বলছো, 144 যে বলছো, 144 না, সব মিলায় এটা 2 আসবে। সো এই যে 2 আসলো, খেয়াল করো এই যে 2 আসলো, এই 2 হবে আমাদের হচ্ছে কি বলতো, আণবিক ভর, অজানা গ্যাসের আণবিক ভর 2। এখন বলো তো এই যে অজানা গ্যাসের আণবিক ভর 2 মানে কিসের আণবিক ভর, এটা 2 মানে হচ্ছে আমাদের এই অজানা গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, কারণ হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে আমাদের 2। তাহলে একটা ছিল আমাদের অ্যামোনিয়া, আর একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো বিভিন্ন সময় আমাদের এইগুলা বের করতে বলতে পারে, এই যে ফর্মুলা কখনো কখনো তোমার তোমার হচ্ছে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক থেকে দিবে, কখনো কখনো আমার ব্যাপন হারের সাথে তোমার হচ্ছে এই যে ঘনত্ব এইটা সম্পর্ক থেকে দিবে। সম্পর্ক যেটা থেকেই দিক তোমাকে ক্যালকুলেশন করে বের করতে পারতে হবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে বের করতে পারতে হবে। এবার আসবো আমরা খুব জনপ্রিয় একটা ম্যাথে আসবো, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে খুব জনপ্রিয় একটা ম্যাথে আসবো। জনপ্রিয় ম্যাথটা কি, এইটা হচ্ছে একটা গ্যাস চেম্বার, হ্যাঁ এইটা হচ্ছে একটা গ্যাস চেম্বার। তো এইটা হচ্ছে গ্যাস চেম্বার বা একটা পাইপ বা নল। এই যে নলটা আমরা নিলাম, এই নলটার দৈর্ঘ্য খেয়াল করো, এই নলটার দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার, নলটার দৈর্ঘ্য দেয়া আছে কত, 25 সেন্টিমিটার। তো এই যে 25 সেন্টিমিটার গ্যাস নল, 25 সেন্টিমিটার গ্যাস নলের এক সাইডে, এই সাইডে আমরা পুশ করছি হচ্ছে HCl গ্যাস, এই সাইডে আমরা পুশ করছি কি HCl গ্যাস। আর এই 25 সেন্টিমিটার গ্যাস নলের এই সাইডে আমরা পুশ করছি হচ্ছে NH3 অ্যামোনিয়া। তাহলে দেখো এক সাইড থেকে আমি HCl দিলাম, এক সাইড থেকে অ্যামোনিয়া দিলাম। HCl আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, অ্যামোনিয়া আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, এসে একটা পয়েন্টে এসে দুইজন মিলিত হয়ে এই পয়েন্টে এসে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড এমন একটা গ্যাস
যে আমাদের সাদা ধোঁয়া দেয়। তাহলে যেই পয়েন্টে তারা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো ওই পয়েন্টে আমরা সাদা ধোঁয়া দেখতে পাবো। আবার বলি, এই সাইডে খেয়াল করো, এই সাইডে আমরা অ্যামোনিয়াম এই তোমার হাইড্রোজেন ক্লোরাইড পুশ করছি আর এই সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস পুশ করছি। এখন উভয় গ্যাসেরই ব্যাপন হার আছে, যেহেতু উভয় গ্যাসেরই আণবিক ভর আছে, HCl গ্যাসেরও আণবিক ভর আছে, তারপরে অ্যামোনিয়াম গ্যাসেরও আণবিক ভর আছে। এবার তাহলে এই সাইড দিয়ে আস্তে 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 আগায় যাবে, এই সাইড দিয়ে আস্তে 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 আগায় যাবে, মাঝখানে একটা পয়েন্টে তারা মিলিত হবে। যেই পয়েন্টে তারা মিলিত হবে ওই পয়েন্টে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করা মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের আমরা সাদা ধোঁয়া দেখতে পাবো। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম মুখ থেকে, ধরো এটা হচ্ছে আমাদের প্রথম মুখ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মুখ। প্রশ্ন হচ্ছে প্রথম মুখ থেকে কত দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হয়েছিল। তাহলে প্রথম মুখ থেকে বা হাইড্রোজেন ক্লোরাইডের মুখ থেকে এভাবে জিজ্ঞেস করতে পারে, প্রথম মুখ থেকে কত দূরত্বে বা হাইড্রোজেন ক্লোরাইডের মুখ থেকে কত দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হয়েছিল। তাহলে খেয়াল করো, প্রথম মুখ থেকে কত দূরত্বে মিলিত হয়েছিল এইটাকে যদি আমি x ধরে নিই, এখান থেকে এইটুকু দূরত্বকে যদি আমি x ধরে নিই, যে প্রথম মুখ থেকে x দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হয়েছিল। আবার আমি নিচে লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, প্রথম মুখ থেকে x দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হয়েছিল বা সাদা ধোঁয়া তৈরি হয়। প্রথম মুখ থেকে x দূরত্বে সাদা ধোঁয়া তৈরি হয়। এইটা যদি আমার মেইন কথা হয়, তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে দ্বিতীয় মুখ যেটা আছে এই দিক থেকে দূরত্ব কত, টোটাল দূরত্ব যেহেতু 25, প্রথম মুখ থেকে x, তাহলে 25 থেকে x বাদ দিলে এটা পাওয়া যায় না। ধরে নাও তুমি এই জায়গার এই দূরত্বটুকু 10, ধরে নাও 10, তাহলে টোটাল দূরত্ব যদি 25 হয়, 25 থেকে 10 বাদ দিলে এখানে আমি 15 পাবো না, 15 পাবো। তাহলে টোটাল দূরত্ব যদি 25 হয়, 25 থেকে x বাদ দিলে আমি এই অংশটুকু পাচ্ছি কিনা বলো, এই অংশটুকু পাচ্ছি। বুঝতে পারছো এই অংশটুকু দৈর্ঘ্য কিভাবে পাইলাম? সো টোটাল আমি এই দিক দিয়ে 15 ধরলাম, এদিক থেকে তোমার হচ্ছে তাহলে 25 মাইনাস, এদিক দিয়ে x ধরলাম, এদিক থেকে 25 মাইনাস x পাইলাম। তাহলে এবারটা খেয়াল করো, আমরা যদি এখন এই দূরত্বর মাধ্যমে আণবিক ভরের মাধ্যমে বের করতে চাই, তাহলে কি পারবো? উত্তর হচ্ছে না, পারবো না। কেন? কারণ হইতেছে R1/R2, আমরা ফর্মুলা জানি R1/R2 ইকুয়ালস টু M2 ডিভাইডেড বাই M1 ইকুয়ালস টু রুটের নিচে D2 ডিভাইডেড বাই D1। এখন প্রশ্ন হচ্ছে এইটাও দূরত্ব, এই HCl থেকে পাবো আমি আণবিক ভর, এখানে আমি HCl থেকে পাবো আমি আণবিক ভর, বা অ্যামোনিয়া থেকে পাবো আমি আণবিক ভর। তাহলে আণবিক ভরের সাথে দূরত্বের কোনো সম্পর্ক আছে? নাই। আমাদের সম্পর্ক কিসের সাথে আছে? দেখো, ব্যাপন হারের সাথে আছে। তাহলে এখন ঝামেলা হয়ে গেল না? এই যে ঝামেলা, এই ঝামেলাটা সলভ করার জন্য আমাদের আরেকটু এক্সট্রা চিন্তা করতে হবে। চিন্তা করো, এইটা একটা চেম্বার, তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে এইটা একটা চেম্বার, এই চেম্বারের ভিতরে আমরা কিছু গ্যাস রাখছি, এই জায়গাতে কিছু গ্যাস রাখছি। এই গ্যাসগুলো এখন যদি উড়ে এদিক চলে যায়, তো এইদিকে যাইতে, এই কোণায় যাইতে তার সময় লাগবে, পরিমাণ সময় লাগবে। এখন পরিমাণ সময়ে সে এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসতে তার x পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয়েছে। বা এটা যদি এরকম একটা বড় চেম্বার হয়, এই চেম্বার বা এই রুমের ভিতরে আমি যদি এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টে আসতে তার একটা আয়তন দখল করতে হয়েছে না, আয়তন। তো এই জায়গাতে এই পয়েন্টে আমরা তার দূরত্ব নিয়েও কাজ করতে পারি, আমরা তার আয়তন নিয়েও কাজ করতে পারি। বাট চিন্তা করো, যেই পয়েন্টে আমি আসবো, এই জায়গা থেকে দুইটা আলাদা আলাদা গ্যাস ছেড়ে দিলে তাদের আসতে সমান পরিমাণ সময় লাগবে। ব্যাপারটা দেখো, চিন্তা করো, ধরো এই জায়গা থেকে তুমি দৌড়ায় এদিকে যাচ্ছ আর এদিক থেকে তোমার বন্ধু দৌড়ায় এদিকে আসছে। তো আমি রেফারি হয়ে তোমার পিপ করে বাঁশি দিলাম। এখন বাঁশি দিলে তুমিও দৌড়ানো শুরু করলে, ও দৌড়ানো শুরু করলো। এখন মাঝখানে তুমি যেই পয়েন্টেই মিলিত হও না কেন, যেহেতু একই সময় বাঁশি দিছি, তুমি এবং তোমার বন্ধু ধাক্কা লাগতে, এই জায়গায় এসে ধাক্কা লাগতে সমান সময় লাগবে না? সমান সময় লাগবে, কারণ তুমি এদিকে আগাবা, ও ওইদিকে আগাবে। যেই পয়েন্টে এসে ধাক্কা খাবো ওই পয়েন্টে সময় একই থাকবে, অর্থাৎ টাইম সেম থাকবে। তো ব্যাপারটা খেয়াল করো যে যদি
টি সময়ে যদি টি সময়ে x পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে একক সময়ে x বাই টি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এইটাই হচ্ছে আমার ব্যাপন হার r, আমরা শুরুতেই দেখাইছিলাম। তাহলে খেয়াল করো ব্যাপন হার r এর সাথে x এর সম্পর্ক, খেয়াল করো তো x বা দূরত্ব, এইটা সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক। কখন? যখন টি একই। তো আমি যদি টি বা সময় একই ধরে নিই বা একই পরিমাণ বা সমান পরিমাণ, একই সময় বা সমান সময় লাগে, খেয়াল করো একই সময় বা সমান সময় লাগে উভয় সাইড থেকে যাইতে, এই সাইড থেকে যাইতে আর এই সাইড থেকে আসতে, এই পয়েন্টে আসতে যদি সমান সময় লাগে তাহলে এই আর এর সাথে এক্স এর সম্পর্ক তখন সমানুপাতিক হয়ে যায়। কি হয়ে যায়? সমানুপাতিক হয়ে যায়। আর যদি কখনো সমানুপাতিক সম্পর্ক হয়ে যায় তখন তুমি লিখতে পারো r1 বাই r2 ইকুয়াল টু x1 ডিভাইডেড বাই x2, এটা লেখা যায়। তো এখন যদি এটা আমি আয়তন নিয়ে কাজ করি, আয়তন নিয়ে কাজ করলে কি পাবো আমি? আয়তন নিয়ে কাজ করলে এখানে আমি v1 ডিভাইডেড বাই v2 পাবো। তাহলে আমি এই জায়গায় খেয়াল করো এই যে ফর্মুলাগুলো পাচ্ছি, এই ফর্মুলাগুলোর সাথে আমি এখন এক্সট্রা ফর্মুলা লিখতে পারি। খেয়াল করো x1 ডিভাইডেড বাই x2, তারপরে আমি লিখতে পারি v1 ডিভাইডেড বাই v2। এই ফর্মুলাগুলা তখনই খাটবে, এই ফর্মুলাগুলা তখনই খাটবে যখন t কনস্ট্যান্ট, তখনই খাটবে যখন t কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এখন এই t কনস্ট্যান্টের জায়গায় যদি দূরত্ব কনস্ট্যান্ট হয়, মানে একই দূরত্বে হয়, ধরো সময় আলাদা আলাদা লাগতে পারে, মানে ধরো তুমি এখান থেকে দৌড়ায় এই পয়েন্টে এসে থেমে গেলা, তোমার এই সাইডে একটা মোটু বন্ধু আছে, তার আসতে অনেকটা বেশি সময় লাগলো, তাহলে তুমি এবং সে সেম দূরত্বে যে থেমে গেছো, বাট তোমার সময় আর ওর সময় আলাদা। তাহলে দেখো দূরত্ব যদি একই হয় তাহলে সময় আলাদা আলাদা হয়ে যাবে। তো সময় আলাদা আলাদা তখনই হবে যখন দূরত্ব সেম হবে। তো সময়ের সাথে খেয়াল করো ব্যাপন হারের সম্পর্ক আবার ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে r1 বাই r2 ইকুয়ালস টু উপরে যায় হচ্ছে t2, নিচে আসে t1। এই রিলেশন মেইনটেইন করে আমাদের লিখতে হয়। বুঝতে পারছো? এই রিলেশন মেইনটেইন করে লিখতে হয়। এখন এই যে এক লাইনে এত বড় রিলেশন লিখে দিলাম, এতে আমার সুবিধা কি হবে? সুবিধা হইতেছে খেয়াল করো ব্যাপন হারের সাথে তুমি আণবিক ভরের সম্পর্ক জানো, বাট দূরত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক তো জানো না। এখন আমাদের এখানে দেয়া আছে দূরত্ব, লাগবে হচ্ছে দূরত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক। তাহলে আমরা জানি হচ্ছে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক। তাহলে এখন আমি এখান থেকে আমার প্রয়োজনীয় সূত্রগুলা বের করে নিতে পারবো ম্যাথ করার জন্য। প্রয়োজনীয় সূত্র কি? প্রয়োজনীয় সূত্র হচ্ছে r1 বাই r2 ইকুয়ালস টু রুটের নিচে m1 বাই m2 বাই m1, আর এখানে দেখো সমানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে x1 বাই s2। এবার খেয়াল করো আমাদের ব্যাপন হার তো দেয়া নাই, কিন্তু আণবিক ভর এবং দূরত্ব দেয়া আছে। তাহলে এই দুইটা সম্পর্ক আমি যদি এখন বের করে নিই, x1 বাই x2 ইকুয়ালস টু রুটের নিচে m2 বাই m1, এখান থেকে আমি ম্যাথ করতে পারতেছি। কিভাবে করব? দেখো HCl গ্যাস থেকে, মানে প্রথম গ্যাস HCl গ্যাস থেকে দূরত্ব আমার x, তাহলে আমি ধরে নিলাম দূরত্ব x। দ্বিতীয় অ্যামোনিয়া গ্যাস থেকে দূরত্ব আমার 25 মাইনাস x, তাহলে আমি পেয়ে গেলাম 25 মাইনাস x। এইবার দেখো রুটের নিচে, খেয়াল করো রুটের নিচে m2 বাই m1 হবে। m2 বাই m1 যদি হয় x ধরছিলাম আমি কার জন্য? আমি x ধরছিলাম HCl এর জন্য, এটা প্রথম গ্যাস, তাহলে 1 এর জায়গায় প্রথম গ্যাস যাবে। HCl মানে কত? 36.5। এবার খেয়াল করো m2 গ্যাস মানে দ্বিতীয় গ্যাস, ওই সাইডে অ্যামোনিয়া গ্যাস, এর জন্য কত যাবে? 17। এবার তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা, ক্যালকুলেশন করে x এর ভ্যালু তোমার রেজাল্ট আসার কথা হচ্ছে 14 পয়েন্ট সামথিং, নাকি না 10 রেজাল্ট আসার কথা 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার বা 10.14 সেন্টিমিটার রেজাল্ট আসার কথা। এখানে খেয়াল করো রেজাল্ট আমার আসার কথা 10 পয়েন্ট, 36.5 দিছি না, 10.14 সেন্টিমিটার আসার কথা। তাহলে আমাদের প্রথম নল থেকে এইটুকু দূরত্ব হবে হচ্ছে 10.14 সেন্টিমিটার। এখন তুমি বলবা ভাইয়া আপনার কি এটা মুখস্থ? আসলে এতবার করাইছি আর এটা এমসিকিউতে এতবার আসে যেটা মুখস্থ হয়ে গেছে। আর এটা আসার কথা হচ্ছে 14 পয়েন্ট সামথিং। তো ধরে নেওয়া হয় এটা 14 পয়েন্ট সামথিং না, এইটা ধরে নেওয়া হয় হচ্ছে 15, এটা ধরে নেওয়া হয় 15, আর এটা ধরে নেওয়া হয় রাউন্ড অফে 10।
বুঝতে পারছো? তো প্রথম নল বা HCl থেকে এই দূরত্বটা আসে কত 10, আর এইটা থেকে আসে কত 15। HCl থেকে 10 আর অ্যামোনিয়া থেকে 15, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই ম্যাথটা যেটা আমি করে দিলাম, এটা থেকে যে কতবার সিকিউ আসছে, এটা থেকে কতবার এমসিকিউ আসছে তার কোনো মানে তার কোনো আয়ত্ত নাই। আমরা যখন শেষের দিকে সিকিউ সলভ ক্লাস দেখবো, সিকিউ সলভ ক্লাসেও দেখবা যেখান থেকে হিউজ পরিমাণ সিকিউ আসছে, ঠিক আছে? সিকিউ সলভ ক্লাসে দেখবা হিউজ পরিমাণ এখান থেকে সিকিউ আসছে। তুমি আজকেই বসে অ্যানালাইসিস করো পরিবেশ রসায়ন থেকে, তুমি মেইন বইয়ের শেষে যে সিকিউগুলো আছে সিকিউগুলো দেখো, দেখবা যে এখান থেকে আসছে। সো এই ম্যাথটা সলভ করবা কিভাবে? এই কয়টা সম্পর্ককে একত্রিত করে, এই কয়টা সম্পর্ককে একত্রিত করো, এখান থেকে তুমি একদম পানির মতো ইজি ওয়েতে এখান থেকে সিকিউ সলভ করতে পারবা। মেইনলি এখানকার মেইন কাহিনীটাই হচ্ছে তোমার, এখানকার মেইন কাহিনীটাই হচ্ছে এই রিলেশনশিপের লাইনটা বোঝা। এই যে রিলেশনশিপের লাইনটা লিখে দিছি না, এইটা বোঝা। তো গ্রাহামের ব্যাপন সূত্র ভালো করে বুঝছো কিনা বলো? গ্রাহামের ব্যাপন সূত্র ভালো করে বুঝছো কিনা বলো? ওকে, এবার আসো, এই যে গ্রাহামের ব্যাপন সূত্র আমরা ভালো করে বুঝলাম, এখান থেকে আমি তোমাদের আরেকটা ম্যাথ করাবো। হ্যাঁ, আরেকটা ম্যাথ করাবো। তো এই ম্যাথটা একটু করি আমরা। দেখো ম্যাথটা কি বলতেছে। ম্যাথটা বলতেছে, আমি একটু দেখে দেখে তুলি, মেইন বইয়ের ম্যাথই জাস্ট তোমাদের করাই দিব। হ্যাঁ, বলতেছে দেখো, একই আয়তনের একটি অজানা গ্যাস, একই আয়তনের একটি অজানা গ্যাস ও ক্লোরিন গ্যাস, হ্যাঁ, ক্লোরিন গ্যাসের, অজানা গ্যাস ও ক্লোরিন গ্যাসের তোমার হচ্ছে যে নিঃসরিত হতে 1 মিনিট ও 73 সেকেন্ড সময় লাগে। 73 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, বুঝলাম। এবার বলতেছে যে অজানা গ্যাসটির ভর কত? অজানা গ্যাসটির ভর কত? এই যে প্রশ্নটা আমরা দেখলাম, এই প্রশ্নের মেইন কাহিনী কোথায় জানো? এই প্রশ্নের মেইন কাহিনী হচ্ছে একই আয়তন এই কথাটার ভিতর। এই প্রশ্নের মেইন কাহিনী একই আয়তন এই কথাটার ভিতর। বিকজ খেয়াল করে দেখো, আমরা যে রিলেশনশিপ দেখছিলাম R1 ডিভাইডেড বাই R2, এইটা ইকুয়ালস টু, আমরা সরাসরি রিলেশন শুধু এইটুকুই জানি, M2 ডিভাইডেড বাই M1 রুটের নিচে D2 ডিভাইডেড বাই D1। এর ভিতরে আণবিক ভর তো আমি পেয়েই যাচ্ছি, ক্লোরিন যেহেতু দেয়া আছে তাহলে আমি আণবিক ভর পেয়ে যাচ্ছি। সো আমার এইটুকু ক্লিয়ার যে এখানে এই ক্লোরিনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, এইটুকু আমার ক্লিয়ার। এই আণবিক ভরের সাথে আমি একটা রিলেশন তৈরি করতে পারবো। এখন এই আণবিক ভরের সাথে কার রিলেশন তৈরি করব? দেখো এখানে খেয়াল করলে দেখবা যে একটা 1 মিনিট সময় দেয়া আছে আর একটা 73 সেকেন্ড সময় দেয়া আছে। ওই যে আমরা দেখিয়েছিলাম, খেয়াল করে দেখো, R ইকুয়ালস টু x ডিভাইডেড বাই t বা R ইকুয়ালস টু v ডিভাইডেড বাই t। তো খেয়াল করো, ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক যখন আয়তন নির্দিষ্ট থাকবে। যখন কি আয়তন নির্দিষ্ট থাকবে। আয়তন যদি নির্দিষ্ট না থাকে তাহলে কিন্তু তুমি এই টিটাকে সরাসরি সম্পর্কে রূপান্তর করতে পারবে না। তাহলে আয়তন নির্দিষ্ট মানে এই একই আয়তন কথাটা আসতে হবে। একই আয়তন কথাটা আসছে মানে আমি এখন সময় নির্দিষ্ট করতে পারবো। এবার দেখো, তার মানে আমরা জানতাম যে একই সময়ের জন্য রিলেশন হচ্ছে x1 ডিভাইডেড বাই x2 v1 ডিভাইডেড বাই v2। এই দুইটা রিলেশন কি একই সময়ের জন্য। এখন একই আয়তনের জন্য বা একই দূরত্বের জন্য সম্পর্ক কি হবে? যেহেতু এই r এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে উপরে যাবে t2, নিচে যাবে t1। এই হচ্ছে আমাদের রিলেশন। এখন আমাদের এই ফর্মুলাটা লাগবে আর এই ফর্মুলাটা লাগবে। এই দুইটাকে যদি আমরা বের করে নিই তাহলে এই ম্যাথটা ইজিলি মিলে যাবে। কিভাবে বের করে নিব? খুব সিম্পল। আমরা ম্যাথ করার জন্য এই টোটাল ফর্মুলাটা বুঝে নিছি একবার, এখন আমরা এখান থেকে বের করে নিতে পারবো কি, t2 ডিভাইডেড বাই t1 ইকুয়ালস টু রুটের নিচে m2 ডিভাইডেড বাই m1 বের করে নিলাম। তো তুমি ম্যাথ করার সময় সব সময় আগে এই ফর্মুলাটা লাইনটা লিখে নিবা, তারপর এখান থেকে যেটা প্রয়োজন সেটাকে বের করে নিবা। বের করে নিছো, এখন বের করে নেওয়ার পরে তুমি দেখতেছো প্রথম যেই গ্যাস অজানা গ্যাস যেটা আছে, সেই অজানা গ্যাসকে তুমি যদি m1 ধরো, m1 এর আণবিক ভরকে তুমি x ধরে নিলাম, তাহলে m1 এর জন্য টাইম t1 হবে,
T1 কত 1 মিনিট মানে 60 সেকেন্ড আসবে। এবার দ্বিতীয় গ্যাস আণবিক ভর M2 ধরে নিলাম, M2 মানে কত ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাসের জন্য 71 আসবে, ক্লোরিন মানে 35.5, ক্লোরিন মানে 35.5, যেহেতু দুইটা অণু 2 দিয়ে গুণ করলে এখানে আমাদের 71 আসে, তো 71 আসবে। এর জন্য সময় T2 কত দেখো তো, সময় T2 হচ্ছে 73 সেকেন্ড, বুঝতে পারছো? তাহলে এখন আমি ক্যালকুলেশন করলে বের করতে পারবো। তাহলে দেখো যেটা T2 এর জন্য আমি উপরে লিখলাম 73 সেকেন্ড, T1 এর জন্য কত আমার 60 সেকেন্ড, রুটের নিচে দেখো M2 এর জন্য আমি ব্যবহার করছি 71 এবং M1 এর জন্য আমি ব্যবহার করছি x। এই হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন। এখন এখান থেকে আমি ক্যালকুলেশন করলেই পেয়ে যাব 71 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু ওই রুট এই সাইডে আসলে 73 ডিভাইডেড বাই 60, টোটালটার স্কোয়ার হবে। ওকে, তার মানে এখান থেকে পরবর্তী লাইনে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তোমরা একটু ক্যালকুলেটরে বসাও কত আসে দেখি। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু আসবে হচ্ছে এই টোটাল x ইকুয়ালস টু আসবে, এটা আড়াআড়ি গুণ করলে উপরে যাবে 71, নিচে আসবে 73 বাই 60 তার স্কোয়ার। কত আসে বলো তো, কত আসে, অ্যান্সার লিখো। ওকে, 73 ডিভাইডেড বাই 60 কত আসে, কেউ ক্যালকুলেটর নিয়ে বসো নাই? 71 ডিভাইডেড বাই 73 ডিভাইডেড বাই 60, হ্যাঁ 73 ডিভাইডেড বাই 60 ইন্টু তার স্কোয়ার, ক্যালকুলেশন করলে 47.96 আসে, মানে অলমোস্ট 48 আসে। কত আসে? 48। এই 1.48 লিখতেছো কেন, 1.48 লিখতেছো কেন? না আমি ভুল করি নাই, এই সাইডের রুট, ও না আমি ভুল করি নাই, 73 বাই, এই তো আমি ভুল করি নাই, ঠিক আছে, বাকিরা ঠিক অ্যান্সার লিখতেছে, 47.96 আসে। প্রথমে কয়েকজন ভুল অ্যান্সার লিখছিলা, ভুল করছিলা, কেন ভুল করছো কেন? কোনোভাবেই ভুল করা যাবে না। এবার বলো তোমরা বুঝছো কিনা? আমরা 35 জন এখন একসাথে ক্লাস করতেছি, মাঝখানে 50-এর উপরে করতেছিল, এখন 35 জন একসাথে ক্লাস করতেছি। এবার বলো তো ভুল করছো কেন? সিম্পল জিনিসগুলা দেখো, তুমি বাসায় বসে একা একা প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে যে সেম ক্যাটাগরির ভুল করবা, সেম ক্যাটাগরি ভুল করলে তুমি তো ধরা খেয়ে গেলা, তাই না? আগে তোমাকে বাসায় বসে বসে কোন কোন জায়গাগুলোতে ভুল হয় সেটা আইডেন্টিফাই করতে হবে, তাহলে পরীক্ষার হলে যে সেম মিস্টেক হবে না। আর যদি তুমি বাসায় বসে কোনোদিন না করো, পরীক্ষার হলে প্রথমবার করো, এইটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় মিস্টেক, যে কোনো কিছু পরীক্ষার হলে প্রথমবার করা। কোনো কিছু পরীক্ষার হলে প্রথমবার করা যাবে না, আগে বাসায় বসে বসে করতে হবে, প্রত্যেকটা জিনিস সলভ করতে হবে। পরীক্ষার হলে যে তাহলে কখনোই নতুন করে ভুল হবে না, যা ভুল করার এগুলো বাসায় বসে করবো। ওকে ভাইয়া, ক্যালকুলেশন সব ঠিক আছে? ওকে, সেই তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আরেকটা কঠিন ম্যাথ করব, কইরে আমরা এই অংশটা শেষ করব। আরেকটা কঠিন ম্যাথ করব। কঠিন ম্যাথটা কি, কঠিন না আসলে, জাস্ট একটু বুঝতে অসুবিধা হতে পারে। সো ম্যাথটা আমি একটু লিখে দিচ্ছি, ম্যাথটা আমার সাথে সাথে তুলো, মেইন বইয়েরই ম্যাথ। বলছে নির্দিষ্ট আয়তনের, হ্যাঁ আবার দেখো আয়তন নির্দিষ্ট করে দিছে, নির্দিষ্ট আয়তনের এবার বলছে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় লাগে। নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় লাগে, 80 সেকেন্ড সময় লাগে। প্রথমে এটা আমরা বুঝলাম। এবার বলছে দেখো একই অবস্থায় মানে সমান আয়তনের, মানে একই অবস্থায় মানে সমান আয়তনের 20%, সমান আয়তনের 20% তোমার হচ্ছে যে ওজোন মিশ্রিত, 20% ওজোন মিশ্রিত অক্সিজেন নিঃসরিত হতে তোমার হচ্ছে যে 85 সেকেন্ড
সময় লাগে, সময় লাগে। এবার বলছে ওজনের ভর কত। এই যে প্রশ্ন, এই প্রশ্নের দুইটা পার্ট খেয়াল করো। প্রথম পার্টে আমাদের খেয়াল করতে হবে যে এখানে নির্দিষ্ট আয়তনের কথা বলা আছে, তার মানে আমাদের সময় নিয়ে কাজ করা যাবে। তো দেখো এখানে সময়ই দেয়া আছে, সময় দেয়া আছে না, একটা 80 সেকেন্ড একটা 85 সেকেন্ড। তাহলে আমাদের ফর্মুলা কোনটা? ওই যে ফর্মুলা r1 ডিভাইডেড বাই r2 ইকুয়ালস টু রুটের নিচে m2 ডিভাইডেড বাই m1। আর সময় নিয়ে কথা বললে r এর সাথে সময় যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে উপরে যাবে t2, নিচে যাবে t1, ব্যস্তানুপাতিক। দেখো r এর সাথে খেয়াল করবো, সব সময় সম্পর্ক দেখবো আমি r এর সাথে, তাহলে r এর সাথে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে t2 ডিভাইডেড বাই t1। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের প্রথম যেই পোরশন সেটা হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন, তাই না? প্রথম পোরশন বিশুদ্ধ অক্সিজেন, তার মানে m1 যদি বিশুদ্ধ অক্সিজেন হয়, তাহলে এইটা O2 এর জন্য আণবিক ভর বের করতে হবে। m of O2 মানে কত? এখানে আসবে হচ্ছে 32। বিশুদ্ধ অক্সিজেনের জন্য আমার সময় লাগে t1 ইকুয়ালস টু 80 সেকেন্ড, পেয়ে গেলাম। বাট যখন আমি m2 এর ভ্যালু বের করতেছি, m2 কিন্তু এখন আর বিশুদ্ধ অক্সিজেন নাই। m2 এর ভিতরে বলা আছে দেখো 20% ওজোন, দেখো 20% ওজোন মিশ্রিত অক্সিজেন, মানে অক্সিজেনের ভিতরে ওজনের পরিমাণ 20% আর অক্সিজেনের পরিমাণ 80%। 20% ওজোন মিশ্রিত অক্সিজেন মানে কি? টোটাল অক্সিজেনের 20% ওজোন আর 80% অক্সিজেন। তার মানে এখন আমি যদি ওজনের ভরকে x ধরে নিই, তাহলে x এর 20%, ঠিক আছে, প্লাস x এর 20% প্লাস, এবার খেয়াল করো আমি 20% ধরে নিলাম, তাহলে এবার 80% কার হবে? ডেফিনেটলি 80% হবে অক্সিজেনের। অক্সিজেনের আণবিক ভর 32, 32-এর 80%, তাহলে ক্যালকুলেশন করলে x ইন্টু 0.2 আসবে আর 32 ইন্টু 0.8 আসবে। ক্যালকুলেশন করলে x ইন্টু 0.2, 32 ইন্টু 0.8, তো 32 ইন্টু 0.8 মানে এখানে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 25.6 প্লাস 0.2 ইন্টু এক্স, এটা আসে 25.6, 0.2 ইন্টু এক্স, এই যে এই পার্টটা, ঠিক আছে। তাহলে এই পার্টটা আরেকটা অংশের আণবিক ভর। এখন যদি আমি একটু দেখার চেষ্টা করি আণবিক ভরের, এখানে আমি রিলেশনশিপ জাস্ট বসাবো। m2 এর জায়গায় আমি এখানে 25.6 প্লাস 0.2x বসালাম, নিচে m1 এর জায়গায় আমি 32 বসালাম, টোটালটার উপরে রুট আছে, t2 ডিভাইডেড বাই t1 আছে। t2 এর ভ্যালু দেখো আমাদের ওই যে 85 সেকেন্ড দেয়া আছে অলরেডি, তাহলে t2 এর ভ্যালু আমরা 85 সেকেন্ড বসালাম, t1 এর ভ্যালু আমরা 80 সেকেন্ড পাচ্ছিলাম, 80 সেকেন্ড বসালাম। যদি আমি এখন ক্যালকুলেশন করি 25.6 0.2x ডিভাইডেড বাই 32 ইকুয়ালস টু 85 ডিভাইডেড বাই 80 তার স্কোয়ার আসে, 85 ডিভাইডেড বাই 80 তার স্কোয়ার আসে। এই অংশটা, এই রুটটা ওই সাইডে নিয়ে গেছি স্কোয়ার। তাহলে এখন দেখো পরবর্তী লাইনে 25.6 0.2x ইকুয়ালস টু এই সাইডে নিয়ে গেলে 32 ইন্টু 85 ডিভাইডেড বাই 80 তার স্কোয়ার আসে। পরবর্তী লাইনে আমি যদি এখন এই অংশটা ক্যালকুলেশন করি, তাহলে 0.2x থেকে টোটাল মিলে এই অংশটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে x এর একটা ভ্যালু আসবে। x এর ভ্যালু কত আসে বলো? শেষ পর্যন্ত বের করে x এর ভ্যালু কত আসে? x এর ভ্যালু বের করে শেষ পর্যন্ত 52 আসবে। কত আসবে? 52। সো 52 মানে হচ্ছে আমাদের এখানে ওজনের যে ভ্যালু সেটা আসে হচ্ছে 52। ওজনের ভ্যালু কত আসে? 52। ক্যালকুলেশন কেউ করছো? যারা আসো অ্যাক্টিভ, ক্যালকুলেশন কেউ করছো? তাহলে এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটার মেইন কাহিনী কোথায় ছিল বলো তো? এই প্রশ্নটার মেইন কাহিনী ছিল হচ্ছে এই যে ওজনের সাথে মিশ্রিত অবস্থায় আছে অক্সিজেন, যেখানে ওজনের পরিমাণ 20% আর অক্সিজেনের পরিমাণ আছে হচ্ছে 80%। এইটা আমাদের এই m2 বের করে নিয়ে তারপরে আমাদের বেসিক ফর্মুলায় বসাতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন কাহিনী ছিল। সো এইটুকু তুমি যদি বুঝো তাহলে এটা ইজিলি পারবা। ওকে, এইটুকু তুমি যদি একদম ক্লিয়ারলি বুঝো তাহলে এটা ইজিলি পারবা। সো আশা করি এই পর্যন্ত তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো, আশা করি এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, এবার আসো আমরা হচ্ছে আমাদের আজকের পরের টপিকে যাব। পরের টপিক হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, 10 নম্বর টপিক, ডাল্টনের আংশিক চাপ সূত্র। সো আচ্ছা ভাইয়া আরেকবার বুঝাই দেন প্লিজ, আরেকবার বুঝাই দিচ্ছি। ওকে ঠিক আছে, দেখো
প্রশ্নটার দিকে খেয়াল করো, প্রশ্নটা বলছে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় লাগে। তাহলে 80 সেকেন্ড সময় লাগে বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে, আর সমান আয়তনে 20% ওজোন মিশ্রিত অক্সিজেন নিঃসরিত হতে। তাহলে খেয়াল করো, একটা হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন যেটার আণবিক ভর 32, ওইটার জন্য সময় লাগে কত 80। এবার যখন আমাদের বলছে ওজোন মিশ্রিত অক্সিজেন, তখন খেয়াল করো আমরা ওজনের ভর জানি না, ওটাকে x ধরলাম, তাহলে 20% আছে ওজোন, তাহলে আণবিক ভরের সাথে 20% গুণ করলাম, আর 80% আছে হচ্ছে আমাদের অক্সিজেন, অক্সিজেনের আণবিক ভর 32, 32 এর সাথে আমরা 80% গুণ করলাম, করার পরে আমরা এই যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটা কি, আমরা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আণবিক ভর পাইলাম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে আণবিক ভর সেটা মিশ্রিত অবস্থায় আছে, মিশ্রিত অবস্থায়টা বের করে নিছি। তারপরে দেখো আমরা এটার জন্য সময় বের করছি 35 সেকেন্ড। ওকে, এইটা হচ্ছে সময় 35 সেকেন্ড, তো 85 সেকেন্ড। এরপর আমরা বেসিক এই অংশটুকু ক্যালকুলেশন করে বসাইছি, আগে যেভাবে করছি সেভাবে বসাইছি। জাস্ট এখানকার মেইন কাহিনী হচ্ছে M2। M2টা কিভাবে পাইলাম দেখো, এই চেম্বারে আমার কাছে দুইটা গ্যাস আছে, বলে দিছে চেম্বারের ভিতর ওজোন আছে প্লাস হচ্ছে অক্সিজেন আছে। এখন আমার বলে দিছে যে এই ওজনের ভর আমি জানি না, এটা x, আর এই অক্সিজেনের ভর আমি অলরেডি জানি। এখন দুইটা মিলে যেই পরিমাণ ভর হয় সেই ভরের জন্য 85 সেকেন্ড সময় লাগে। সেই ভরের জন্য কত সেকেন্ড সময় লাগে, 85 সেকেন্ড সময় লাগে। এখন যেহেতু আমি ওজনের ভর জানি না, পার্সেন্টেজ জানি, সেটা হচ্ছে ওজনের 20%। তাহলে ওজন যদি 20% হয় তাহলে অক্সিজেন হবে কত, 80%। ওজন যদি 20% হয় অক্সিজেন কত হবে, 80%। তাহলে দেখো 20% এর সাথে x গুণ করো আর 80% এর সাথে 32 গুণ করো, করে দুইটা যোগ করলে টোটাল আণবিক ভর পেয়ে যাবা, টোটাল আণবিক ভর পেয়ে যাবা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই ম্যাথটা করবা, যেই তিনটা ম্যাথ করাইলাম এই তিনটা ম্যাথ তুমি এখন করো, বোর্ড পরীক্ষার আগে করো, যখনই করো, এই তিনটা ম্যাথ কভার করলে আর কিচ্ছু লাগবে না এর বাইরে। আই ক্যান গ্যারান্টি ইউ এই তিনটা ম্যাথের বাইরে আর কিচ্ছু লাগবে না। ওকে, সো এরপরে তুমি জাস্ট সিকিউ সলভ করবা। আচ্ছা, এবার আসো ডাল্টনের আংশিক চাপ সূত্রে। আমরা পরবর্তী টপিক দেখব ডাল্টনের আংশিক চাপ সূত্র। সো তোমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র কি কেউ আগে কখনো পড়ছো? আমাকে একটু কমেন্ট করে জানাও যে ডাল্টনের আংশিক চাপ সূত্র আগে কখনো পড়ছো কিনা। আগে কখনো যদি পড়ো তাহলে সেটাও জানাও, না পড়লে সেটাও জানাও। ওকে, সো আমরা এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র দেখব, ইচ অ্যান্ড এভরিথিং ধীরে ধীরে দেখার চেষ্টা করব। ডাল্টনের আংশিক চাপ সূত্র, চলো। ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপ মানে হচ্ছে ভাঙা ভাঙা চাপ, সোজা কথা মানে হচ্ছে ভাঙা ভাঙা চাপ, আংশিক মানে অংশ বিশেষ। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে একটা চেম্বার আছে, এটা একটা চেম্বার বা একটা পাত্র, এই পাত্রের ভিতরে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, তারপরে হাইড্রোজেন আছে, এবার আমি ধরে নিলাম এখানে কার্বন ডাইঅক্সাইড আছে। তো এই পাত্রের ভিতরে টোটাল গ্যাস আছে 4 ধরনের। তো এই একটা পাত্রের ভিতরে 4 ধরনের যে গ্যাস আছে, এই গ্যাসগুলার কয়েকটা শর্ত আছে। এই গ্যাসগুলা তোমার পরস্পর বিক্রিয়াহীন, কি হবে, পরস্পর বিক্রিয়াহীন, ঠিক আছে, বিক্রিয়াহীন। তাহলে এই গ্যাসগুলা শর্ত হচ্ছে এই গ্যাসগুলা পরস্পর বিক্রিয়াহীন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, 4 ধরনের গ্যাসের 4 ধরনের গ্যাসই পরস্পর বিক্রিয়াহীন, প্রথম ব্যাপার। 2 নাম্বার ব্যাপার হচ্ছে এখানে যে গ্যাসগুলো আছে এই পরস্পর বিক্রিয়াহীন গ্যাসগুলা, মাথায় রাখবো, এই পরস্পর বিক্রিয়াহীন গ্যাসগুলা এগুলা সব বিক্রিয়া পাত্রের উপরে চাপ প্রয়োগ করে, বিক্রিয়া পাত্রের উপরে চাপ প্রয়োগ করে বা ওয়ালের উপর চাপ প্রয়োগ করে। সো পরস্পর বিক্রিয়াহীন গ্যাসগুলা বিক্রিয়া পাত্রে চাপ প্রয়োগ করে। কোথায়? বিক্রিয়া পাত্রে চাপ প্রয়োগ করে, বিক্রিয়া পাত্রে চাপ প্রয়োগ করে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এরকম যে এই যে টোটাল পাত্র, এই টোটাল পাত্রের উপরে টোটাল একটা চাপ আছে, টোটাল পাত্রে ধরো নাইট্রোজেন আলাদা চাপ প্রয়োগ করছে, অক্সিজেন আলাদা চাপ প্রয়োগ করছে, হাইড্রোজেন আলাদা চাপ প্রয়োগ করছে, কার্বন ডাইঅক্সাইড আলাদা চাপ প্রয়োগ করছে। সো এই প্রত্যেকে আলাদা আলাদা যে চাপ প্রয়োগ করে একে আমরা বলি হচ্ছে আংশিক চাপ। তাহলে এখানে পরের পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে যে আলাদা আলাদা চাপ হচ্ছে আংশিক চাপ, আলাদা আলাদা চাপ ইকুয়ালস টু আংশিক চাপ। তাহলে প্রত্যেকে যে আলাদা আলাদা চাপ প্রয়োগ করে এগুলো সব আংশিক চাপ। লাইক ধরো নাইট্রোজেনের যে চাপ পি অফ নাইট্রোজেন দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ।
বোঝার চেষ্টা করবা। পি অফ নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। এবার অক্সিজেনের যে চাপ পি অফ অক্সিজেন দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। তারপরে হাইড্রোজেনের যে চাপ পি অফ হাইড্রোজেন দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ। কার্বন ডাইঅক্সাইডের যে চাপ পি অফ কার্বন ডাইঅক্সাইড দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ। এই যে আলাদা আলাদা চাপ, এই যে আলাদা আলাদা চাপ, এই আলাদা আলাদা চাপগুলাকে যদি আমরা যোগ করি, এই আলাদা আলাদা চাপগুলাকে যদি আমরা যোগ করি, এই সবগুলাকে যোগ করার পরে মোট পাত্রের মোট চাপ পাওয়া যাবে, মোট চাপ পাওয়া যাবে। তো এখানে আমাদের পি হচ্ছে মোট চাপ, পি কি, পি হচ্ছে মোট চাপ, মাথায় রাখবো পি হচ্ছে আমাদের মোট চাপ, আর প্রত্যেকের আলাদা আলাদা চাপ হচ্ছে আমাদের আংশিক চাপ। ঠিক আছে, যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড এর আংশিক চাপ, আংশিক চাপ, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ এটাকে আমরা বলবো হচ্ছে পি অফ কার্বন ডাইঅক্সাইড। তারপরে আমরা যদি নাইট্রোজেনের আংশিক চাপ নিই, নাইট্রোজেনের আংশিক চাপ এটাকে আমরা বলবো হচ্ছে পি অফ নাইট্রোজেন। ঠিক আছে, আমরা যদি অক্সিজেনের আংশিক চাপ নিই, অক্সিজেনের আংশিক চাপ এটাকে আমরা বলবো হচ্ছে পি অফ অক্সিজেন। আমরা যদি হাইড্রোজেনের আংশিক চাপ নিই, হাইড্রোজেনের আংশিক চাপ এটাকে বলবো আমরা পি অফ হাইড্রোজেন। এইভাবে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা আংশিক চাপ বের হবে, আলাদা আলাদা আংশিক চাপকে একসাথে যোগ করলে আমরা পাবো হচ্ছে মোট চাপ। ঠিক আছে, তাহলে একটা চিত্রের মাধ্যমে আমরা বললাম, একটা চিত্রের মাধ্যমে আমরা বললাম। তো এইটাই হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্রের বেসিক ফর্মুলাটা দেখলাম, এইটা বের করার বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন টেকনিক আছে, সেই বিভিন্ন টেকনিকগুলা একটা একটা করে আমরা শিখব, একটা একটা করে আমরা শিখব। দেখো এখন টেকনিকগুলোর ভিতরে কখনো কখনো তোমার হচ্ছে যে আংশিক চাপ বের করতে বলবে, কখনো কখনো তোমার মোট চাপ বের করতে বলবে। তো এখন আমরা প্রথমেই আংশিক চাপ বের করা শিখব। প্রথমে আমরা কি শিখব? আংশিক চাপ বের করা শিখব। তো এখন আমরা ডাল্টনের আংশিক চাপের আংশিক চাপ যদি বের করা শিখতে চাই, তাহলে আংশিক চাপের মেইন কাহিনীটা কি আমার সাথে সাথে খাতায় নোট করো, যে আংশিক চাপ বের করা। তো আংশিক চাপ বের করার ক্ষেত্রে খেয়াল করো, মাথায় রাখবো যে কোনো কিছুর আংশিক চাপকে সেইটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাই না? তো খেয়াল করো, আমরা যদি এই জায়গার এই যে এই অংশটা আছে না, এই অংশটা আছে না, এইটার ভিতরে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ বের করতে চাই, তাহলে এটা হচ্ছে পি অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ। তো এই জায়গাতে এই পি অফ কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ, এইটা তখনই বের করতে পারবা যখন তুমি মোট চাপের সাথে মোল ভগ্নাংশ গুণ করবা। মোল ভগ্নাংশকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। তো এইটাকে যদি আমি তোমাদের এক লাইনে বাংলায় লিখে দিই, খেয়াল করো বাংলায় আসে ফর্মুলাটা এরকম, সব সময় মুখস্থ করতে হবে। আংশিক চাপ, বাংলা ফর্মুলা, আংশিক চাপ ইকুয়ালস টু মোট চাপ, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এইটা হচ্ছে আমাদের বাংলা ফর্মুলা, যেটা ঠাডা মুখস্থ লাগবে আমার। কখনো ভুল করা যাবে না, যে যদি আমি এখানে কারণ আংশিক চাপ বের করতে চাই, তাহলে মোট চাপের সাথে মোল ভগ্নাংশ কি সেটা গুণ করলে আমরা আংশিক চাপ পেয়ে যাব। এখন মোল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় সেটা শেখাবো, এখনই শেখাবো। তার আগে আমরা একটু দেখি এই মেইন ফর্মুলাটা দেখি। তো ধরো আমি কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ যখন বের করছি, তখন দেখো মোট চাপের সাথে মোল ভগ্নাংশ গুণ করছি কার? কার্বন ডাইঅক্সাইডের। যদি আমি এখন নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চাই, সেটা হচ্ছে পি অফ নাইট্রোজেন, এইটা ইকুয়ালস টু আসবে হচ্ছে মোট চাপ ইনটু, মোট চাপ ইনটু দেখো মোল ভগ্নাংশ অফ নাইট্রোজেন। আমি যদি এখন অক্সিজেনের আংশিক চাপ বের করতে চাই, তাহলে মোট চাপ ইনটু তুমি কার কার মোল ভগ্নাংশ লিখবা? অক্সিজেনের মোল ভগ্নাংশ লিখবা। এইভাবে ফর্মুলাগুলো তৈরি হবে। এবার প্রশ্ন আসে, ভাই মোল ভগ্নাংশ কি জিনিস? মোল ভগ্নাংশ কি জিনিস এই কনসেপ্টটা বুঝান। তো চলো এখন আমরা মোল ভগ্নাংশের কনসেপ্টটা বুঝে আসি। তো এখানে হেডলাইন দাও মোল ভগ্নাংশ। হেডলাইন কি? হেডলাইন হচ্ছে মোল ভগ্নাংশ, এইটা বুঝতে হবে। তো খেয়াল করো, মোল ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, ধরো সেম আগের চেম্বারটাই আছে, আগের চেম্বারটাই আছে, আগের চেম্বারের ভিতরে আমাদের বলে দেয়া আছে যে 5 মোল নাইট্রোজেন, তারপরে 3 মোল অক্সিজেন, ঠিক আছে, 5 মোল নাইট্রোজেন, 3 মোল অক্সিজেন, 3 মোল না, হ্যাঁ 3 মোল অক্সিজেন, এবং আমাদের এখানে বললো
যে 8 মোল হাইড্রোজেন আছে। এবার বললো প্রত্যেকের মোল ভগ্নাংশ বের করো। তো যখনই তুমি মোল ভগ্নাংশ বের করতে যাবা, মোল ভগ্নাংশ ইকুয়ালস টু, মাথায় রাখবা ফর্মুলা হচ্ছে মোল ভগ্নাংশ এই জিনিসটার ফর্মুলা হচ্ছে নিচে যাবে মোট মোল, উপরে যাবে তার নিজের মোল, উপরে যাবে কি তার নিজের মোল। তাহলে খেয়াল করো সব সময় মোট মোল যায় নিচে আর উপরে যায় তার নিজের মোল উপরে সব সময়। তাহলে খেয়াল করো আমরা যদি এখন এই জায়গা থেকে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে যাই, এটাকে x দিয়ে চিহ্নিত করবে। x মানে মোল ভগ্নাংশ, কার মোল ভগ্নাংশ? হাইড্রোজেনের। নিচে যাবে আমার মোট মোল মানে কত? খেয়াল করো 5 মোল প্লাস 3 মোল প্লাস 8 মোল, ক্যালকুলেশন করলে নিচে দেখো 5 আর 3 8 8 আর 16 আসে, তাই না? তাহলে এবার উপরে যাবে কি তার নিজের মোল। তাহলে হাইড্রোজেনের নিজের মোল কত? উপরে আছে 8, তাহলে উপরে আমি 8 বসালাম, ক্যালকুলেশন করে এই হাফ আসে, এই হাফটাই হচ্ছে আমার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশের ফর্মুলা কি? মোল ভগ্নাংশ ইকুয়ালস টু উপরে তার নিজের মোল, নিচে যায় মোট মোল। উপরে নিজের মোল, নিচে যায় কি মোট মোল। এটা আমাদের মাথায় রেখে তারপরে আগাতে হবে। ওকে, উপরে মোট মোল, নিচে তার উপরে নিজের মোল আর নিচে যায় তার হচ্ছে মোট মোল। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ওকে, এখন খেয়াল করো পরের অংশে যাই। এখন খেয়াল করো আমরা পরের অংশে যাই। পরের অংশে যখন আমি যাব, এখন ধরো আমি এই জায়গাতে হাইড্রোজেনের জায়গায় আমি অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করতে যাচ্ছি। তাহলে মোল ভগ্নাংশ অফ অক্সিজেন, নিচে যাবে আমার মোট মোল, তাহলে আমি মোট মোল জানি হচ্ছে কত 16, উপরে যাবে তার নিজের মোল মানে কত 3, দিলাম 3। বুঝতে পারছো? এবার ধরো আমি অক্সিজেনের জায়গায় নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে যাচ্ছি, তাহলে এক্স অফ নাইট্রোজেন লিখতে হবে, এক্স অফ নাইট্রোজেন এভাবে লিখতে হবে, সাবস্ক্রিপ্ট বা নিচে লিখতে হবে নাইট্রোজেন। এবার দেখো এই দাগের নিচে যাবে তার মোট মোল মানে কত? সবগুলা যোগফল, সবগুলা যোগ করে কত পাইছি 16। উপরে যাবে তার নিজের মোল কত 5, তাহলে উপরে আমি 5 দিলাম। এই হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ বের করার সিস্টেম। তাহলে আমি 3টা মোল ভগ্নাংশ বের করা শিখলাম। এখন প্রশ্ন হচ্ছে সব সময় কি ডাইরেক্ট মোল দেয়া থাকবে? উত্তর হচ্ছে না, সব সময় ডাইরেক্ট মোল দেয়া থাকবে না। মোল ভগ্নাংশ বের করার ক্ষেত্রে আমাদের কখনো কখনো প্যাচ গোজ দিয়ে দিতে পারে। যেমন ধরো এই চেম্বারটার ভিতরে আমার বলে দিল, খেয়াল করো এই চেম্বারটার ভিতরে আমার বলে দিল 14 গ্রাম নাইট্রোজেন দেয়া আছে, ঠিক আছে? তারপরে 8 গ্রাম অক্সিজেন দেয়া আছে, 2 গ্রাম হাইড্রোজেন দেয়া আছে। এবার বললো মোল ভগ্নাংশ বের করো, 2 গ্রাম হাইড্রোজেন দেয়া আছে। এবার বললো মোল ভগ্নাংশ বের করো। এখন তুমি কিভাবে বের করবা মোল ভগ্নাংশ? এবার তো কঠিন লাগতেছে। খেয়াল করো এই জায়গাতে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো মোল বের করা সম্ভব। কিভাবে? নাইট্রোজেনের মোল, খেয়াল করো তো এন দিয়ে মোল বুঝায় না, এন অফ নাইট্রোজেন। তাহলে বের করবা কিভাবে? ডাব্লিউ ডিভাইডেড বাই এম দিয়ে। উপরে যাবে যেই ভর দেয়া আছে, কোন ভর দেয়া আছে 14 গ্রাম, নিচে যাবে তার আণবিক ভর। নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেনের আণবিক ভর 28, ক্যালকুলেট করলে 0.5 মোল পাওয়া যায়। ক্যালকুলেট করলে কত পাওয়া যায়? 0.5 মোল। এবার দেখো অক্সিজেনের মোল যদি বের করতে চাও, তাহলে এন অফ অক্সিজেন ফর্মুলা কি? আবারও ডাব্লিউ ডিভাইডেড বাই এম। উপরে হচ্ছে যেই ভর দেয়া আছে, কোন ভর দেয়া আছে 8 গ্রাম দেয়া আছে, তাহলে উপরে যাবে 8 গ্রাম, নিচে যাবে আণবিক ভর কত? অক্সিজেনের জন্য 32 গ্রাম, অক্সিজেনের জন্য কত 32 গ্রাম। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসে 0.25 মোল, কারণ কি 1/4 অংশ আসে। ওকে, এবার আমি হাইড্রোজেনের জন্য মোল বের করি। এন অফ হাইড্রোজেন মানে কি? আবারও ডাব্লিউ ডিভাইডেড বাই এম আসবে। উপরে হচ্ছে যেই ভর দেয়া আছে 2 গ্রাম, নিচে আণবিক ভর এটাও 2 গ্রাম, ক্যালকুলেশন করলে 1 মোল আসে। এইবার খেয়াল করো এই 3টা গ্যাসের জন্য মোট মোল বের করো তো। মোল টোটাল, এনটি টিতে টোটাল, মোট মোল কত? মোট মোল মানে হচ্ছে এন অফ নাইট্রোজেন, এন অফ অক্সিজেন, এন অফ হাইড্রোজেন। ক্যালকুলেশন করলে খেয়াল করো নাইট্রোজেনের জন্য আসে হচ্ছে 0.5, অক্সিজেনের জন্য 0.25, হাইড্রোজেনের জন্য 1, ক্যালকুলেট করলে
1.75 মোল, ক্যালকুলেট করলে কত 1.75 মোল, এই আসে হচ্ছে আমাদের টোটাল মোল। এবার আসো এই যে টোটাল মোল পাইলাম, এই টোটাল মোল ব্যবহার করে এখন আমি মোল ভগ্নাংশ কিভাবে বের করব? মোল ভগ্নাংশ বের করার জন্য এখন আমার মোল ভগ্নাংশের ফর্মুলায় যাইতে হবে। তাহলে মোল ভগ্নাংশ কার জন্য? নাইট্রোজেনের জন্য। নাইট্রোজেনের জন্য মোল ভগ্নাংশ x অফ নাইট্রোজেন এভাবে লিখতে হবে। তাহলে নিচে যাবে টোটাল মোল NT, উপরে যাবে তার নিজের মোল, নিজের মোল কত? N অফ নাইট্রোজেন। তাহলে এখন তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো নিচে যাচ্ছে 1.75, উপরে যাচ্ছে 0.5, এইটা ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবা, বের হয়ে যাবে। এবার বলবো ভাই আপনি এত ভেঙে ভেঙে শেখাচ্ছেন কেন? এত ভেঙে ভেঙে শেখানোর কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেপ থেকে এমসিকিউ আসে। এই যে আমি এই বক্সটা দিলাম না, এই বক্স থেকে এমসিকিউ দিবে, এই বক্স থেকে এমসিকিউ দিবে মোল ভগ্নাংশ বের করার। এই বক্সটা শেখালাম না, এই বক্স থেকে এমসিকিউ দিবে। আবার এগুলা প্রত্যেকে ব্যবহার হবে সিকিউতে, বুঝতে পারছো? এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ উভয় জায়গাতে ব্যবহার হবে। সো এইটা আমাদের সুন্দর মতো শিখে রাখাটা বাধ্যতামূলক। সুন্দর মতো শিখে রাখাটা কি বাধ্যতামূলক। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার খেয়াল করো, এই জায়গাতে তুমি যদি নাইট্রোজেনের জায়গায় এক্স অফ অক্সিজেনের জন্য মোল ভগ্নাংশ বের করতে যাও, যে অক্সিজেনটা আছে, তাহলে আবারও নিচে যাবে টোটাল মোল, উপরে যাবে অক্সিজেনের মোল, উপরে যাবে কার মোল? অক্সিজেনের মোল। তাহলে দেখো নিচে টোটাল মোলের জায়গায় 1.75 যেটা তুমি বের করে রাখছিলা বসাইলা, উপরে বসাইলা 0.25। এবার দেখো মোল ভগ্নাংশ তুমি যদি হাইড্রোজেনের বের করতে চাও, নিচে যাবে আবারও টোটাল মোল, উপরে যাবে হাইড্রোজেনের মোল। টোটাল মোল হচ্ছে 1.75, উপরে হাইড্রোজেনের মোল কত দেয়া আছে? 1 মোল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে যদি আমাদের কখনো এরকম ছোট ছোট জিনিসপত্রগুলা বের করতে দেয়, এরকম ছোট ছোট জিনিসপত্রগুলা বের করতে দেয় এমসিকিউতে, আমরা পারবো কিনা বলো? আজকের ক্লাসে আমি তোমাকে যেভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিলাম, এরপরে আর কখনো ভুল হওয়া উচিত না, কখনো ভুল হবে না, এই আশ্বাসটা তুমি আমাকে দাও যে ভাইয়া আপনি আজকে আমাদের যেভাবে দেখাইছেন এরপরে আর কখনো এই জিনিসপত্রগুলো ভুল হবে না। ওকে, সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা হচ্ছে আজকের পরবর্তী অংশে যাব। আমরা কি ডাল্টনের আংশিক চাপ সূত্র দেখতেছি, ডাল্টনের আংশিক চাপ সূত্রের পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশ আমরা কি দেখব? আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের এখন একদম রিয়েল ওয়েতে আংশিক চাপ বের করা শিখব। ওকে, রিয়েল ওয়েতে আংশিক চাপ বের করা শিখব। তো রিয়েল ওয়েতে আংশিক চাপ বের করা মানে কি? ধরো আমাদের এইটা একটা পাত্র দিয়ে দিছে, এই পাত্রে বলছে মোট চাপ, মোট চাপ P ইকুয়ালস টু, মোট চাপ P ইকুয়ালস টু বলে দিছে হচ্ছে 15 অ্যাটম। কত অ্যাটম? 15 অ্যাটম। এবার এখানে আমাদের বলে দিছে এরকম, বলে দিছে এরকম যে 14 গ্রাম নাইট্রোজেন আছে, বলে দিছে এরকম 14 গ্রাম নাইট্রোজেন আছে, এবং এভাবে বলছে 14 গ্রাম নাইট্রোজেনের পাশাপাশি 16 গ্রাম অক্সিজেন আছে, আর বলে দিছে যে 4 গ্রাম হাইড্রোজেন আছে। এবার বলছে যে কার আংশিক চাপ কত? কি বলছে? কোন গ্যাসের আংশিক চাপ কত? কোন গ্যাসের আংশিক চাপ কত? তো এরকম যদি আমার প্রশ্ন দেয়, এখন আমি কিভাবে সলভ করব? তো সলভ করার জন্য আমাকে দেখো ভর দেয়া আছে, আংশিক চাপে যাইতে হবে। তাহলে আমরা জানি যে আংশিক চাপ এটা ইকুয়ালস টু, আংশিক চাপ এইটা ইকুয়ালস টু তোমার হচ্ছে মোট চাপ, মোট চাপ সাথে আমার গুণ হয় মোল ভগ্নাংশ, তাই না? এখন তাহলে আমাদের এই জায়গা থেকে মোল ভগ্নাংশ পর্যন্ত যাইতে হবে, তারপরে আমি আংশিক চাপে যাইতে পারবো। তো এর জন্য কি করব? আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করব। স্টেপ বাই স্টেপ সলিউশন কি? প্রথমে আমরা নাইট্রোজেনের মোল বের করব। নাইট্রোজেনের মোল কিভাবে? W/M ফর্মুলা দিয়ে। তো দেখো W/M হলে উপরে 14 গ্রাম দেয়া আছে, নাইট্রোজেনের জন্য 28, তাহলে এখান থেকে 0.5 মোল পেয়ে গেলাম। ওকে, এবার দেখো মোল বের করব কার জন্য? অক্সিজেনের জন্য। নিলাম অক্সিজেন, N অফ অক্সিজেন, এইটা ইকুয়ালস টু আবারও আমাদের ফর্মুলা W/M। এই W/M এ উপরে হচ্ছে আমার যেই ভর দেয়া থাকবে, নিচে হচ্ছে আমার আণবিক ভর। ভর দেয়া আছে হচ্ছে 16 গ্রাম,
তাহলে উপরে 16 গ্রাম লিখলাম, নিচে আণবিক ভর কত দেয়া আছে 32, অক্সিজেনের জন্য 32, তাহলে এইটার জন্য আমি 0.5 মোল পাইলাম। কয় মোল পাইলাম 0.5 মোল। এবার দেখো আমি হাইড্রোজেনের জন্য মোল ভগ্নাংশ লিখব। হাইড্রোজেনের জন্য সেম ভাবে W/m, ওকে W/m, উপরে আমার যেই ভর দেয়া আছে, কোন ভর দেয়া আছে 4 গ্রাম দেয়া আছে, হাইড্রোজেনের আণবিক ভর কত 2 গ্রাম, ক্যালকুলেশন করলে এখান থেকে আমার 2 মোল আসে। কয় মোল আসে 2 মোল আসে। এবার তুমি যদি এখান থেকে টোটাল মিলে ক্যালকুলেট করো, একটু দেখার চেষ্টা করো, মোট মোল পাবা n অফ টোটাল, টোটাল মোল পাবা 0.5 প্লাস 0.5 প্লাস 2, ক্যালকুলেট করলে এখানে 3 মোল আসে হচ্ছে মোট মোল। কয় মোল 3 মোল। খেয়াল করো এই 3 মোল আসে হচ্ছে মোট মোল। তাহলে এখন আমি আংশিক চাপ বের করতেই পারি। আংশিক চাপ বের করার জন্য প্রথমেই আসো এই যে নাইট্রোজেনের আংশিক চাপে আসো, পি অফ নাইট্রোজেন। তাহলে পি অফ নাইট্রোজেন এর আংশিক চাপ বের করতে গেলে আমাদের মোল ভগ্নাংশ অফ নাইট্রোজেন ইনটু মোট চাপ এটা লিখতে হবে। এবার চিন্তা করো তো মোল ভগ্নাংশ কিভাবে হবে, নিচে যাবে হচ্ছে আমার মোট মোল কত 3 মোল, উপরে যাবে তার নিজের মোল কত 0.5, নিজের মোল কত 0.5, ইনটু সাইডে যাবে আমার কত মোট চাপ কত 15। ক্যালকুলেশন করো দেখো বের হয়ে গেছে, এটার সাথে এটা ক্যালকুলেশন করো 3 5 15, 15 কে 0.5 করলে 2.5 অ্যাটম আসে। কত আসে 2.5 অ্যাটম আসে। ক্যালকুলেশন করে বের করছি, দেখো 3 5 15, তার আবার হাফ করলে 2.5 অ্যাটম। এবার খেয়াল করো পি অফ নাইট্রোজেনের জায়গায় যদি আমি অক্সিজেন বের করি, মানে অক্সিজেনের আংশিক চাপ, সেম ভাবে মোল ভগ্নাংশ অফ অক্সিজেন ইনটু মোট চাপ। তাহলে খেয়াল করো মোল ভগ্নাংশ অফ অক্সিজেন মানে কি, নিচে যাবে তার মোট মোল সেটা কত 3 মোল, উপরে যাবে তার নিজের মোল কত আবারও 0.5, ইনটু সাইডে যাবে কত মোট চাপ কত 15। ক্যালকুলেশন করো আবারও সেম ক্যালকুলেশন, 2.5 অ্যাটমসফিয়ার আসবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের প্রথমে নাইট্রোজেন, তারপর অক্সিজেন। এইবার আসো তুমি যদি হাইড্রোজেনেরটা বের করার চেষ্টা করো, পি অফ হাইড্রোজেন, এটাতেও আমাদের সেম মোল ভগ্নাংশ অফ হাইড্রোজেন ইনটু মোট চাপ এটা আসবে। তাহলে দেখো মোল ভগ্নাংশ অফ হাইড্রোজেন মানে কি, মোল ভগ্নাংশ অফ হাইড্রোজেন মানে আবারও নিচে যাবে মোট মোল কত 3 মোল, উপরে যাবে তার নিজের মোল কত দেখো 2 মোল, ইনটু মোট চাপ কত 15। এবার এটার সাথে এটা কাটাকাটি করো, দেখো 3 5 15, এই পাশের সাথে 2 গুণ করলে 5 2 10 অ্যাটম। তাহলে খেয়াল করো এই হচ্ছে আমাদের 3টা আংশিক চাপ। এইবারটা একটা সিম্পল সূত্র ওই শুরুতে দেখাইছিলাম, খেয়াল করে দেখো মনে আছে, মোট চাপ সব সময় আলাদা আলাদা আংশিক চাপের সমষ্টি হয়। নাইট্রোজেনের আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ, তারপরে হাইড্রোজেনের আংশিক চাপ এটা সমান হয়। নাইট্রোজেনের আংশিক চাপ দেখো আসছে হচ্ছে 2.5, অক্সিজেনের দেখো 2.5, হাইড্রোজেনের দেখো আসছে 10, টোটাল মিলে দেখো 15 অ্যাটম। মোট চাপ এটা সমান হয়। এইটুকু লাস্টে করে দিলাম এটা ক্রস চেক করানোর জন্য যে আমাদের ফর্মুলা অনুযায়ী সবকিছু বের করে ঠিক আছে, এটা ক্রস চেক করানোর জন্য করে দিলাম। বাকি তুমি এইটুকু আর এইটুকু ম্যাথ করলেই তোমার 4 4, এইটুকু আর এইটুকু ম্যাথ করলেই 4 4। তবে হ্যাঁ সব সময় মাথায় রাখবা এই ম্যাথ করার সময় এই আংশিক চাপ বের করার যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা সব সময় আগে লিখে নিবা, এইটা যেন লিখতে ভুল না হয় কোনোভাবে, এই উপরে যে ফর্মুলা আছে এই ফর্মুলা সব সময় লিখে নিবা, এটা লিখে দিতে হবে, কারণ এইটা লিখলেই স্যার তোমাকে 1 মার্ক দিয়ে দিবে। মানে ধরো তোমার টোটাল ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেলে ক্যালকুলেশন ভুল হলে কিন্তু মার্ক নাই। এখন ধরো তুমি টোটাল মিলে ক্যালকুলেশন করছো, সব জায়গায় ক্যালকুলেশন ভুল করছো, বাট তুমি উপরে ফর্মুলা ঠিক লিখছো, ফর্মুলা ঠিক লেখার জন্য 1 মার্ক, আর টোটাল অ্যাটেম্পটের জন্য 1 মার্ক, তুমি 2 মার্ক পার্শিয়াল পেয়ে যাবা, 2 মার্ক তুমি ইজিলি পার্শিয়াল পেয়ে যাবা। বাট তুমি যদি ফর্মুলা না লিখে টোটাল অ্যাটেম্পট করো তাহলে তোমার এটা 0 দিয়ে দিতে পারে, পার্শিয়াল একদম না দিতে পারে, বিকজ তুমি কোন ফর্মুলাতে গেছো কি লিখছো সেটা তো তুমি বোঝাওনি, তো বোঝাইতে তো হবে আগে, তাই না? এই জন্য তোমাকে অবশ্যই ফর্মুলাটা আগে লিখে নিতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার বলো আমাকে কমেন্টে জানাও ক্লাস কেমন লাগতেছে, কমেন্টে জানাও ক্লাস কেমন লাগতেছে, আমি কি ইজি করে বোঝাচ্ছি না কঠিন লাগতেছে, আগে এই ক্লাস করছো কারোর, বা হচ্ছে যে তুমি আমার সাথে যে আগাচ্ছ আমার পড়ানোর একটা রিভিউ দাও তোমরা আজকে লাইভ ক্লাসে, যে তোমরা আমার ক্লাস কেমন বুঝো,
আমি কি বাংলাদেশের কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবো কিনা, আমার ভবিষ্যৎ আছে কিনা, তোমরা একটা রিভিউ দিয়ে যাও যে ভাই আপনি কেমন বোঝান, এবং হচ্ছে সেই বোঝানোর উপর ডিপেন্ড করে আপনি একসময় বাংলাদেশে খুব ভালো করবেন কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিতে। কেমিস্ট্রি পড়াইতে পড়াইতে তো প্রায় 4-5 বছর হয়ে গেল, অনলাইনে পড়াচ্ছি 1-1.5 বছর যাবত। সো ভবিষ্যৎ যদি তোমরা বলো যে ভালো আছে, তাহলে আরো 2-4 বছর 5 বছর পড়াবো, লেগে থাকবো। আর যদি বলো যে না ভালো নাই, তাহলে ছেড়ে দিব, চাকরি বাকরিতে ঢুকে যাব। আমার এই যে তোমার হচ্ছে গত মাসে গ্রাজুয়েশন শেষ হয়েছে। সো গ্রাজুয়েশন শেষের পরে এখন লম্বা সময় আছে হাতে, হয় চাকরি বাকরিতে ঢুকবো, না হলে মাস্টার্সে মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করার ইচ্ছা আছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করার ইচ্ছা আছে। তো মাস্টার্সেও যাইতে পারি, আবার চাকরি বাকরিতেও ঢুকতে পারি। এখন যদি চাকরি বাকরিতে ঢুকি, তাহলে ধরো এত কিছু ক্লাস নিতে পারবো না তোমাদের। আর যদি হচ্ছে চাকরি বাকরিতে না ঢুকি, তোমাদের পড়াই, তাহলে অনেক কিছু নিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কি আসলে এডটেক ইন্ডাস্ট্রিতে ফিউচার আছে নাকি নাই, সেটাও তো বুঝতে হবে। সাজিদ বলতেছে নেক্সট গড অফ কেমিস্ট্রি, ভাইয়া সুপার ডুপার টপার, ভালো লাগছে, ভালো, আপনার হাত ধরে আগাইতে চাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মজনু বলছে আপনার হাত ধরে আগাইতে চাই। ভাইয়া অনেক ভালো হইতেছে। আমি সবসময় চেষ্টা করি কি জানো, আমার চেষ্টা থাকে আমি যখন এই জিনিসটা পড়তেছি, বইয়ের ভিতরে এটা কঠিনভাবে লেখা আছে, তো আমার চেষ্টা থাকে এটা কত সহজে সিম্পল বানানো যায়, মানে কত সিম্পলিফাইড ওয়েতে বানানো যায়। এবং আমার আরেকটা চেষ্টা থাকে, আমি এই চ্যাপ্টারটা পড়ার পরে প্রশ্ন সলভ করি, টোটাল কোশ্চেন ব্যাংক সলভ করি, করার পরে প্রশ্ন কি কি আসতেছে ওই সিকোয়েন্স অনুসারে টোটাল চ্যাপ্টারটাকে সাজাই। সব সময় আমি পড়ানোর সময় প্রশ্ন কি কি আসতেছে ওই অনুযায়ী সাজাই। যেমন ধরো এই টপিকটা আমি তোমাকে পড়াইছি না, এই টপিকটা পড়ানোর সময় শুরুতেই দেখো আমি তোমাকে কনসেপ্ট বুঝাইছি, কনসেপ্ট বোঝানোর পরে তারপরে আমি আংশিক চাপের ফর্মুলা শেখাইছি। এই আংশিক চাপের ফর্মুলার ভিতরে দেখো মোল ভগ্নাংশ একটা আলাদা কনসেপ্ট আছে। তারপরে আমি তোমাকে কি করছি, মোল ভগ্নাংশের কনসেপ্ট শেখাইছি। মোল ভগ্নাংশের কনসেপ্ট শেখানোর পরে বিভিন্ন কায়দায় মোল ভগ্নাংশ বের করা দেখাইছি। কেন? বিকজ মোল ভগ্নাংশ থেকেও এমসিকিউ আসে, যত ধরনের মোল ভগ্নাংশ আছে প্রত্যেকটা জায়গা থেকে এমসিকিউ আসে। এবার আমি তোমাকে আসলাম ফাইনালি একটা ম্যাথে, ঠিক আছে, মোল ভগ্নাংশের পরে ফাইনাল একটা ম্যাথে আসলাম, বিকজ কি এভাবে আমাদের মোল ভগ্নাংশ থেকে আংশিক চাপ বের করার ম্যাথ দিয়ে দেয়। তো আমার কাজ হচ্ছে সিম্পলিফাই করা। ওকে, হ্যাঁ, ইয়েস, সবচাইতে ইজি ওয়েতে আপনি পড়ান। আই এম ট্রাইং যে কেমিস্ট্রি যে জায়গাটা আছে এই জায়গাতে খুব সুন্দরভাবে ইজি ওয়েতে পড়ানোর। আর আমি ক্লাসে একদমই অন্য কথাবার্তা কম বলার চেষ্টা করি। আমার কথা হচ্ছে যে তোমার যদি আমি 2টা ঘন্টা সময় নিই, ওই 2টা ঘন্টা ভ্যালু ফর টাইম হইতে হবে। এখন তো ওদের থেকে আমি রিভিউ নিতেছি বাবা, একটু এইটুকু রিভিউ নিতে দিবা না তুমি? মানে আমার ছোট ভাই আছে রুমে, ও হচ্ছে যে টোটাল এই সব কিছু দেখে। তো আমি তোমার সাথে 5 মিনিট ধরে গল্প করতেছি বা রিভিউ নিতেছি, এজন্য বলতেছে এখন কি করতেছো, মানে ক্লাসের বাইরে অন্য কিছু কেন বলতেছো। তো আমার এটা অভ্যাস যে ক্লাসের বাইরে আমি অন্য কিছু নিয়ে একদমই কথাবার্তা বলি না। আমি মোটিভেশন যখন দিই পিওর মোটিভেশন যাবে, আমি যখন ইন্সপিরেশনাল কথা বলবো পিওর ইন্সপিরেশনাল কথাবার্তা যাবে, যখন আমি হচ্ছে ধরো গল্প করব, আড্ডা দিব, প্র্যাঙ্ক করব, তখন পিওর প্র্যাঙ্ক যাবে। আর যখন আমি হচ্ছে পড়াবো তখন আমি পিওর পড়াবো। এই জন্য আমার রিস্ক কম, এই জন্য আমার বহুত ঝামেলা, বুঝছো, কোর্সে এনরোলমেন্ট কম, সব দিক দিয়েই। বাট আমি তোমাদের চেষ্টা করি যে ভ্যালু ফর টাইম হোক। ওকে, সো তোমাদের থেকে ভালো রিভিউ পাইছি। ওকে, হ্যাঁ, আমি ইনশাল্লাহ, রাজীব বলছে ভাই আপনি বেশি করে ক্লাস নেন, তাইলে ভাইয়া সবাই চিনবে আপনাকে, ইউটিউবে ফ্রি প্লেলিস্ট দেন। হ্যাঁ, এই যে তোমাদের হচ্ছে যা কিছু পড়াচ্ছি এগুলো তো আস্তে আস্তে সব ইউটিউবে যাবে, এগুলা ইউটিউবে চলে গেলেই দেখবা যে ফ্রি প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। সো তোমাদেরও আমার একটা সার্ভিস দেওয়া হলো, তোমরাও আমার সাথে থাকলা, আবার হচ্ছে যে এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে ফ্রি প্লেলিস্টে চলে গেল। তাহলে ফ্রি প্লেলিস্টে গেলে তোমরা মোটামুটি ফ্রিতেই সব কিছু দেখে ফেলতে পারলা। আমি চেষ্টা করি সামনে আরও সময় পাবো ইনশাল্লাহ, চেষ্টা করব তোমাদের জন্য ভ্যালু দেওয়ার জন্য। এবার আসো একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করাবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করো। এই কনসেপ্টটা শেখা আমাদের খুব দরকার। কনসেপ্টটা কি, ধরো তোমার কাছে এখানে একটা পাত্র দেয়া আছে আর এখানে আরেকটা পাত্র দেয়া আছে, 2টা পাত্র, ঠিক আছে। এই পাত্রকে আমরা বলতেছি পাত্র 1, এই পাত্রকে আমরা বলতেছি কি
পাত্র 1 আর এই পাত্রকে আমরা বলতেছি পাত্র 2। তো একটা হচ্ছে পাত্র 1, একটা পাত্র 2। এবার এই দুইটা পাত্রকে আমরা কি করলাম, একটা পাইপ বা নলের মাধ্যমে জয়েন্ট করে দিলাম। একটা পাইপ বা নলের মাধ্যমে কি করলাম, জয়েন্ট করে দিলাম। ওকে, একটা পাইপ বা নলের মাধ্যমে জয়েন্ট করে দিলাম। এই জয়েন্টটা খেয়াল করো, এই জয়েন্টটা আবার এই জায়গাতে একটা হচ্ছে যে মানে ধরো এরকম একটা বোল্ট আছে, এই বোল্টের মাধ্যমে আটকানো আছে। হ্যাঁ, বোল্টের মাধ্যমে আটকানো আছে। তো প্রথম পাত্রে, পাত্র 1-এ আমাদের একটা গ্যাস আছে। তো সেই গ্যাসটা কি, সেই গ্যাসটা ধরে নিলাম আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর পাত্র 2-তে আমাদের একটা গ্যাস আছে, সেটা ধরে নিলাম অক্সিজেন গ্যাস ধরে নিলাম। তো পাত্র 1-এ যেই গ্যাসটা আছে, এই গ্যাসটা আমার 1.5 অ্যাটম চাপ দেয় এবং এর আয়তন হচ্ছে 200 ml। এর আয়তন কি, 200 ml। ওকে, আয়তন 200 ml। 2 নাম্বার যে পাত্রটা আছে, এইটা আমাকে 5 অ্যাটম চাপ দেয় এবং এর আয়তন হচ্ছে 100 ml। এবার বলছে এই যে কর্কটা আছে না, এই কর্কটা খুলে দিলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাসের আংশিক চাপ কত হবে। তাহলে খেয়াল করো, কর্ক খুলে দিলে, প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে কর্ক খুলে দিলে ঠিক আছে, মোট চাপ কত, মোট চাপ কত, আংশিক চাপ কত, আংশিক চাপ কত। এখন প্রশ্ন হচ্ছে দেখো, দুইটা গ্যাস মিলে আমাদের এখানে চাপ তৈরি করছে 1.5 অ্যাটম আর 5 অ্যাটম। তো তুমি বলবা ভাইয়া, যদি আমি এই কর্কটা খুলে দিই তাহলে তারা একত্রিত হয়ে যায়, 5 অ্যাটমের সাথে 1.5 অ্যাটম যোগ হয়ে যাবে, দুইটা চাপ তো দেয়াই আছে, দুইটা চাপ যোগ হয়ে গেলে তাহলে আমার এখানে 6.5 অ্যাটম হওয়ার কথা। বাট ব্যাপারটা এভাবে হয় না। তুমি যখন কর্ক খুলে দিবা তখন দুইটা গ্যাসের আয়তন একত্রিত হয়ে যাবে। সো আয়তনের সাথে চাপের রেশিওর একটা সম্পর্ক আছে। আমরা যেমন একটু আগে ভরের সাথে চাপের রেশিওর সম্পর্ক দেখছিলাম না, খেয়াল করে দেখো তো, আমরা একটু আগে ভরের সাথে চাপের রেশিওর সম্পর্ক দেখছিলাম। সেম ভাবে আয়তনের সাথে চাপের রেশিওর সম্পর্ক আছে। সো তুমি যখন এটাকে খুলে দিবা তখন এই আয়তনের জন্য চাপের রেশিও চেঞ্জ হয়ে যাবে। এবার বলবা ভাই আয়তনের জন্য চাপের রেশিও কিভাবে হবে, খুব সিম্পল। দেখো, আমরা যদি এই প্রথম গ্যাস, প্রথম পাত্রের কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ বের করতে চাই, এখানে খুলে দেওয়ার পর আংশিক চাপ বের করতে চাই, তাহলে পি অফ কার্বন ডাইঅক্সাইড এইটা ইকুয়ালস টু আসবে, উপরে যাবে তার নিজের চাপ, কি যাবে, উপরে যাবে তার নিজের চাপ। তাহলে তার নিজের চাপ পি অফ কার্বন ডাইঅক্সাইড মানে P1 ধরে নিলাম, প্রথম পাত্র যেহেতু এটা P1। এবং দেখো প্রথম পাত্রের যে আয়তন সেটা কি হবে, আয়তন V1। এবার তার আংশিক চাপ বের করতে গেলে দুইটা মিশ্রণের পর আংশিক চাপ সব সময় নিচে যাবে হচ্ছে ভি টোটাল মানে কি, মিশ্রণ খুলে দেওয়ার পর যে আয়তন। তাহলে মাথায় রাখবো জিনিসটা, দেখো আমি যখন আংশিক চাপ বের করতেছি, উপরে দেখো আমার চাপ ইনটু আয়তন, প্রথম পাত্রে চাপ ইনটু আয়তন, নিচে যাবে কি, নিচে যাবে দেখো আমার ভি টোটাল, মোট আয়তন। সেম ভাবে আমি যদি এই অক্সিজেনের ক্ষেত্রে বের করতে চাই আংশিক চাপ পি অফ অক্সিজেন, আবারও আমার নিচে যাবে টোটাল আয়তন, উপরে যাবে দ্বিতীয় পাত্রের আয়তন মানে কি P1 P2 V2, উপরে যাবে কি দ্বিতীয় পাত্রের আয়তন। তাহলে এইভাবে জিনিসটা বের করতে হবে। তাহলে এটা প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রের জন্য নিচে দিবা তুমি ভি টোটাল মোট আয়তন, উপরে দিবা প্রথম পাত্রের গ্যাস এবং তার আয়তন। তাহলে দেখো এই আয়তন ক্যান্সেল আউট হয়ে যায়, আলটিমেটলি চাপই থাকে। বাট চাপ যেটা থাকে এই চাপটা রেশিওতে আংশিক চাপ হয়ে যায়, ঠিক আছে। এখানে দেখো এই ভি আর এই ভি ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে আলটিমেটলি চাপই থাকে বাট রেশিওতে ক্যান্সেল আউট হয়ে যায়। এইবার দেখো এই দুইটাকে তুমি যদি যোগ করো তাহলে মোট চাপ পাবা। তাহলে মোট চাপ, দুইটা পাত্র খুলে দিলে মোট চাপ যেটা হবে, সেই মোট চাপ P ইকুয়ালস টু পি অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস পি অফ অক্সিজেন, দুইটা পাত্রের সংযোগ করলে তাই তুমি মোট চাপ পাবা। সংযোগে দেখো প্রথমটাই আছে P1 V1 ডিভাইডেড বাই ভি টোটাল, দ্বিতীয়টাই আছে P2 V2 ডিভাইডেড বাই ভি টোটাল। আলটিমেটলি গুণ করলে দেখো নিচে আসে ভি টোটাল, উপরে আসে P1 V1 P2 V2।
তো তুমি এরকম একটা পাত্রের জায়গাতে 3টা 4টা 5টা যতগুলা পাত্রই নাও, সেম ভাবে তোমার ফর্মুলা আসবে সব সময় যে মোট চাপ P ইকুয়ালস টু উপরে যাবে P1 V1 P2 V2 প্লাস P3 V3, নিচে যাবে হচ্ছে V টোটাল। নিচে যাবে কি? নিচে যাবে V টোটাল। V টোটাল মানে কি? সবগুলা আয়তনের যোগফল। তাহলে এখন আমি এই পাত্রের জন্য যদি ক্যালকুলেশন করি তাহলে মোট চাপ এবং আংশিক চাপ বের করতে পারবো কিনা বলো? তাহলে আমি একটু আংশিক চাপ বের করে দেখাই। আংশিক চাপ এখান থেকে বের হবে হচ্ছে খুব সিম্পল, নিচে যাবে মোট আয়তন। মোট আয়তন মানে কি? 100 আর 200 মিলে 300। ওকে, 300 গেল। উপরে দেখো 200 ইন্টু 1.5, এইটা ক্যালকুলেশন করো, বের হয়ে গেছে। এটা ক্যালকুলেশন করো, বের হয়ে গেছে। মোট আয়তন কি? এটা আর এটার যোগফল। ঠিক আছে, তাহলে মোট এটা যোগফল করলাম। উপরে দেখো এইটার 1.5 ইন্টু 200 করলে এটা বের হয়ে যাচ্ছে। সেম ভাবে এই জায়গায়ও বের করা যায়। আচ্ছা, একই জায়গাতে এত কনসেপ্ট বুঝাইলে তোমার কাছে কঠিন লাগতে পারে, তো কঠিন যাতে না লাগে এই জন্য আমি আরেকটা পাত্র আরেক জায়গায় নিয়ে তারপরে ম্যাথটা সলভ করাই দিই। দেখো সেম ভাবে আমি এইটা আরেকবার নিয়ে করাই দিচ্ছি। ওই জায়গায় কনসেপ্ট বুঝাইলাম, এই জায়গাতে এখন ম্যাথটা করাবো। ওকে, তাহলে দেখো কঠিন লাগতে পারে, কঠিন লাগা যাবে না। এখানে আমাদের একটা কর্ক দেয়া আছে, কর্ক দেয়া আছে। এখানে বলছে যে 2 অ্যাটম, এটা হচ্ছে চাপ 200 ml, এটা হচ্ছে আয়তন। ওকে, এখানে আমার দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখানে বলছে 5 অ্যাটম এবং এখানে বলা আছে হচ্ছে 150 ml, 150 ml এবং নিচে দেয়া আছে অক্সিজেন গ্যাস। তো প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ বের করব। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ P অফ কার্বন ডাইঅক্সাইড, নিচে যাবে আমার V টোটাল, নিচে যাবে কি আমার V টোটাল, উপরে যাবে আমার 1 নাম্বার পাত্রের P1 ইন্টু V1। তাহলে নিচে V টোটাল যদি দেখার চেষ্টা করি, এই V আর এই V, দুই V এর যোগফল হবে হচ্ছে V টোটাল। তাহলে দেখো 200 প্লাস 150 যোগ করলে আমার V টোটাল। উপরে দেখো এই উপরে আমার P1 V1 মানে কি? P1 মানে 2 অ্যাটম চাপ, V1 মানে কি? V1 মানে হচ্ছে 200। এবার এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, উপরে দেখো আসতেছে হচ্ছে 400 ডিভাইডেড বাই নিচে আসতেছে দেখো হচ্ছে 350। ক্যালকুলেশন করলে 400 ডিভাইডেড বাই 350 এই আসে হচ্ছে 1.14 অ্যাটম। এই আসে হচ্ছে কি আমাদের 1.14 অ্যাটম। তাহলে দেখো নর্মালি আমাদের চাপ ছিল 2 অ্যাটম, বাট স্টপ কর্ক খুলে দিলে কার্বন ডাইঅক্সাইডের যেই চাপ সেটা কিন্তু 1.14 হবে, রেশিও অনুযায়ী 1.14 হবে। এবার আমি যদি অক্সিজেনের জন্য বের করি তাহলে সেম ভাবে নিচে যাবে V টোটাল, V টোটাল কত? 350, উপরে যাবে তার নিজেরটা কত? 5 ইন্টু 150। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 5 ইন্টু 150 ডিভাইডেড বাই 350, টোটাল মিলে ক্যালকুলেশন করলে 2.14 অ্যাটম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা পাত্র খুলে দিলে তাদের আংশিক চাপ। তাহলে এখন মোট চাপ কিভাবে বের করব? মোট চাপ P ইকুয়ালস টু P অফ অক্সিজেন, P অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে P অফ অক্সিজেনে কত ছিল? 1.14 প্লাস P অফ কার্বন ডাইঅক্সাইডে 2.14, ক্যালকুলেশন করলে 3.28 অ্যাটম আসে, 3.28 অ্যাটম। এখন তুমি বলবা ভাই এখানে ছিল 2, এখানে ছিল 5, টোটাল মিলে 7 হওয়ার কথা, হয়ে গেল 3.28 কেন? কারণ হইছে এই যে আয়তন যেটা আছে এই আয়তনের ডিফারেন্সের কারণে, এই আয়তনের ডিফারেন্সের কারণে, আয়তনের যে ডিফারেন্স, এই আয়তনের ডিফারেন্সের কারণে তোমার রেশিও চেঞ্জ হয়ে যায়, মোট চাপেরও পরিবর্তন আসে, আবার এটারও পরিবর্তন আসে। এখন এই জায়গাতে একটা জিনিস মাথায় রাখবা, যদি শুধুমাত্র মোট চাপ বের করতে বলে তাহলে তুমি এই 2 স্টেপ করে একবারে এটা করতে পারো, অথবা একবারে রেশিও বের করতে পারো। আর যদি আংশিক চাপ প্লাস মোট চাপ বের করতে বলে তাহলে আগে আংশিক চাপ বের করে নিবা, তারপরে মোট চাপ বের করবা স্টেপ বাই স্টেপ, তাহলেই হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা পরের অংশে যাই। পরের অংশে যদি যাই, পরে আরেকটা কনসেপ্ট আমাদের শিখতে হবে, এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ আংশিক চাপের জন্যই। দেখো আমাদের বলে দিছে যে এইটা হচ্ছে আমাদের এ পাত্র, এইটা হচ্ছে এ পাত্র, তারপরে বলছে এইটা হচ্ছে আমাদের বি পাত্র। ঠিক আছে, এইটা কি? এটা হচ্ছে আমাদের বি পাত্র, আর নিচে আরেকটা পাত্র আছে, এইটা বলে দিছে A প্লাস বি এর সমন্বয়ে তৈরি। এখন আমাদের এখানে বলে দিছে
যে এ পাত্রের ভিতরে 3 অ্যাটম এবং 500 ml দেয়া আছে, 5 অ্যাটম এবং 200 ml দেয়া আছে। আর নিচে খেয়াল করো আমাদের বলে দেয়া আছে এই পাত্রের ভিতর 900 ml, 900 ml। এই জায়গায় মেইন খেলা, এই জায়গায় মেইন খেলা। খেয়াল করে দেখো এই যে দুইটা পাত্র, এই পাত্রকেও আমি এই পাত্রের ভিতরে নিচ্ছি, এই পাত্রকে আমি এই পাত্রের ভিতরে নিচ্ছি, বাট নতুন যে পাত্র নিচ্ছি নতুন পাত্রের আমার আয়তন দেয়া আছে, নতুন পাত্রের কি আছে, আয়তন দেয়া আছে। তাহলে আগে যখন আমাদের নতুন পাত্রের আয়তন দেয়া ছিল না তখন আমি কিন্তু আয়তন যোগ করে ভি টোটাল বের করছিলাম। তাহলে আগে আমি ভি টোটাল বের করার জন্য কি করছিলাম, ভি টোটাল বের করার জন্য মোট আয়তন যোগ করতেছিলাম, মোট আয়তন যোগ করতেছিলাম। বাট যদি ভি টোটালে কখনো আয়তন উল্লেখ থাকে, আয়তন যদি উল্লেখ থাকে, নতুন পাত্রের আয়তন উল্লেখ থাকলে, নতুন পাত্রের আয়তন উল্লেখ থাকলে সেইটা আমাদের ব্যবহার করতে হবে। নতুন পাত্রের আয়তন যদি উল্লেখ থাকে, ঠিক আছে, নতুন পাত্রের আয়তন উল্লেখ থাকলে আমাদের সেইটা ব্যবহার করতে হবে, দুইটা যোগফল হবে না। তার মানে এই জায়গাতে এই দুইটা যোগফল করে আয়তন এখন আমরা আর ব্যবহার করতে পারবো না, আমাদের নতুন পাত্রের আয়তন যেটা উল্লেখ আছে সেটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ব্যাপারটা কি ঘটবে, এই যে ভি, এই যে এইটা হচ্ছে আমাদের ভি, এখন আর আমাদের যোগ করা লাগছে না। তাহলে যদি যোগ করা না লাগে এখানে আমরা P1 V1 পাচ্ছি, এখানে আমরা P2 V2 পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের V। তাহলে এখন যদি আমি মোট চাপ বের করতে চাই, মোট চাপ P ইকুয়ালস টু নিচে যাবে V, উপরে যাবে P1 V1 প্লাস P2 V2। এখন খেয়াল করো নিচে আমার এই মোট আয়তন অলরেডি দেয়া আছে কত, 900 ml, 900 ml। এখন আমি উপরেরটা করব 3 ইন্টু 500 একবার দেয়া আছে, আরেকবার 5 ইন্টু 200 দেয়া আছে। খেয়াল করো আমরা আগে যেই সিস্টেমে করছি ওই সিস্টেম অনুসারে করলে নিচের ভি টোটাল কিন্তু 500 আর 200 700 হইতো, বাট এখানে কিন্তু 700 না বসায় আমরা 900 বসাইছি। কেন, কারণ আমাদের নতুন পাত্রের আয়তন দেয়া আছে। সো যদি নতুন পাত্রের আয়তন উল্লেখ থাকে তাহলে ভি টোটালে সেইটা বসাতে হবে। এটা মাথায় রাখবা সব সময়, এটা মাথায় রেখে তারপরে তুমি আঁকাবা। ওকে, এটা মাথায় রেখে তারপরে আগাবা। এইটা কখনো ভুল করা যাবে না, বিকজ এটা একটা ট্র্যাপ থাকবে, এই ট্র্যাপে পড়াই যাবে না। ওকে, সো আমরা এই জিনিসটা মাথায় রেখে তারপরে আগাবো। তাহলে এখানে আমাদের যদি আমরা হিসাব করি কত আসে বলো তো, এটা হিসাব করলে কত আসে একটু দেখাও আমাকে, এটা হিসাব করলে কত আসে? এটা হিসাব করলে কত আসে কেউ একজন কমেন্ট করো। আচ্ছা, সো এইটার হিসাব করলে যেটা আসে সেটা তো আমরা জানবই। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হইছে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হইছে। এখন আমরা এই কনসেপ্ট থেকে আরেকটা ম্যাথ দেখব। হ্যাঁ, এই কনসেপ্ট থেকে আরেকটা ম্যাথ দেখব, দেখে আমরা তোমার এই কনসেপ্ট থেকে আরেকটা ম্যাথ দেখে আমরা মোটামুটি শেষ করব। তো ধরো তোমাকে এরকম বলে দিছে যে এইটা একটা পাত্র, তারপরে এইটা একটা পাত্র, এইটা আরেকটা পাত্র, তিনটা পাত্রেরই নাম দিয়ে দিছে এ বি সি, আর নিচে আরেকটা পাত্র দেয়া আছে। এই পাত্র তৈরি হয়েছে এ প্লাস বি প্লাস সি এর সমন্বয়। তো এ পাত্রে আমাদের ধরো বলেই দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেয়া আছে, এটা কত দেয়া আছে 7 অ্যাটম 50 লিটার। এখানে আমাদের অক্সিজেন গ্যাস দেয়া আছে 8 অ্যাটম 10 লিটার, ঠিক আছে। এখানে আমাদের নাইট্রোজেন গ্যাস দেয়া আছে 2 অ্যাটম এবং 50 লিটার। এই তিনটা সমন্বয়ে আমরা যখন নতুন একটা পাত্রের ভিতরে গ্যাস মিশ্রণ করছি, গ্যাস মিক্সচার, এটা কি, এটা হচ্ছে মিক্সচার এ বি সি তিনটার মিক্সচার। এই মিক্সচারের আয়তন হচ্ছে 200 লিটার। এই 200 লিটার মিক্সচারে আংশিক চাপ ও মোট চাপ দুইটাই বের করতে বলছে। প্রশ্ন বলছে মিশ্রণের আংশিক চাপ ও মোট চাপ বের করো। আংশিক চাপ ও মোট চাপ
বের করো। এবার তুমি কিভাবে বের করবা? তো এবার বের করতে গেলে আমাদের প্রথমত আগে এ পাত্র, বি পাত্র, সি পাত্র, তিনটা পাত্রের আলাদা আলাদা আংশিক চাপ বের করতে হবে, তারপরে আমি মোট চাপ বের করতে পারবো। সো আংশিক চাপ কিভাবে বের করব? প্রথমে আসো আমরা সিস্টেম অনুসারে আগাই, একদম পিওর সিস্টেম অনুসারে আগাই। প্রথমে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ বের করব। নিচে যাবে আমার এই যে নতুন পাত্রের আয়তন। নতুন পাত্রের আয়তন কত? নতুন পাত্রের আয়তন হচ্ছে আমাদের ভি, 200 লিটার। উপরে যাবে আমার প্রথম পাত্রের আয়তন, এ পাত্রের আয়তন। তাহলে এ পাত্রের ক্ষেত্রে আমরা পি এ ভি এ এটা লিখতে পারি, তাই না? তাহলে পি এ ভি এ এটা যদি লিখি, তাহলে উপরের অংশে দেখো আমাদের 7 × 50 দেয়া আছে, তাই না? 7 × 50, নিচে যাচ্ছে কত? 200, তাই না? তাহলে এইটা আমরা পাচ্ছি প্রথম পাত্রের ক্ষেত্রে। তাহলে প্রথম পাত্রের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি কত আসে? 50 × 7 ডিভাইডেড বাই 200, ক্যালকুলেশন করলে 1.75 অ্যাটম আসে। এইটা আসে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ। এবার আসো আমরা যদি ওই অক্সিজেনের আংশিক চাপ বের করি, অক্সিজেনের জন্য নিচে যাবে আমাদের আবারও মোট আয়তন। মোট আয়তন কত? 200 লিটার। 200 লিটার, তো লিটার লিখলাম না। উপরে দেখো, উপরে যাবে ওই পাত্রের আয়তন, ওই পাত্রের আংশিক চাপ, ওই পাত্রের চাপ কত? 8 × আয়তন কত? 10। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে কত পাবো? 80 ডিভাইডেড বাই 200, এখান থেকে পাবো 0.4 অ্যাটম। এইটা পাবো অক্সিজেনের আংশিক চাপ। ওকে, এবার যদি আমি সি পাত্রে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চাই, নাইট্রোজেনের আংশিক চাপ, নিচে যাবে মোট পাত্রের আয়তন কত? 200 লিটার। উপরে যাবে P1 V1, P1 V1 কত? 2 হচ্ছে আমাদের চাপ, 50 হচ্ছে আমাদের আয়তন। ক্যালকুলেশন করলে 50 × 100 ডিভাইডেড বাই 200, 0.5 অ্যাটম। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা আলাদা আলাদা আংশিক চাপ। এইটা একটা আংশিক চাপ যেটা বের করছি, এইটা আরেকটা আংশিক চাপ যেটা বের করছি, এইটা আরেকটা আংশিক চাপ যেটা বের করছি, তিনটা আলাদা আলাদা আংশিক চাপ। এবার তাহলে মোট চাপ কিভাবে বের করব? ভাইয়া মোট চাপ বের করা সিম্পল, P = P অফ নাইট্রোজেন, P অফ অক্সিজেন, P অফ কার্বন ডাই অক্সাইড। তিনটা তুমি এখন যোগ করো, তাহলে দেখো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড মানে 0.5, 0.4 আর একটা আসছে 1.75। তিনটা মিলে যোগ করলে মোট চাপ পাওয়া যাবে 4.5, 1.75। টোটাল মিলে ক্যালকুলেশন করলে 2.65 অ্যাটম। এই হচ্ছে আমাদের মোট চাপ। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাথ করার সিস্টেম। যদি কখনো আসে এভাবে ম্যাথ করতে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টোটাল টপিক। একদম শেষে চলে আসছি। শেষে এসে আমরা দেখো টোটাল সব কিছু কভার করে ফেলছি। সো তোমরা যারা যারা আমাদের সাথে জৈব যৌগ পড়তে চাও, 26 ব্যাচ বলতেছি, 26 ব্যাচ যারা জৈব যৌগ পড়তে চাও, এই যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কি করবা? ওয়েবসাইট থেকে আমাদের জৈব যৌগ ব্যাচে আজকে এনরোল করে ফেলবা। এই দেখো, এটা হচ্ছে আমাদের বিদ্যার্থী.org জৈব যৌগ ব্যাচে আমরা কিন্তু 12 তারিখ থেকে ক্লাস শুরু করতেছি। আর এই ক্লাসগুলো যদি কোনো 25 ব্যাচের স্টুডেন্ট দেখে থাকো, 25 ব্যাচে তোমরা কেমিস্ট্রি এক্সামের জন্য দেখতে পারো। দেখে থাকলে তোমরা আমাদের ভার্সিটি কক কিউবি সলভ কোর্সে জয়েন করবা, আর হচ্ছে আমার কেমিস্ট্রি প্রাইভেট ব্যাচে জয়েন করবা। 35টা লাইভ ক্লাসের মাধ্যমে তোমার কেমিস্ট্রির একদম আদি নাড়ি সব কিছু আমি মাত্র 1399 টাকায় A to Z কভার করাই দিব। সো ভরসা রেখে চলে আসতে পারো। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটে সব পাবা। আর এই কথাটা মাথায় রেখো, তোমার ভিতর যদি তীব্র আকাঙ্ক্ষা এবং অর্জন করার মানসিকতা থাকে তাহলে তুমি কোথাও না কোথাও পৌঁছাবাই। জাস্ট তুমি লেগে থাকো, কাজ করে যাও, ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। অবশ্যই মিল্টন ভাইয়ের জন্য দোয়া তো করবাই, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। তোমরা শেয়ার করলেই আমি আস্তে আস্তে সবার ভিতর ছড়িয়ে যাব। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।